ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আমাদের রোজার মাসের মধ্যে। যেহেতু লং টাইমের ক্লাসগুলো মানে শর্ট টাইমের ক্লাসগুলো লং টাইমে হয়ে গেছে এক সপ্তাহ পর পর। সো আমরা আজকে মূলত দুইটা বিষয় একসাথে একটু দেখার চেষ্টা করব। মানে আপনি যদি ওভাবে আমাকে বলেন তাইলে পরে আমরা নর্মালি ছোট ছোট টপিকস নিয়ে আলোচনা করি, ছোট ছোট অ্যাসাইনমেন্ট থাকে। তো আজকে আমরা একটু থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল সব ধরনের নিব, এবং আমাদের যে টপিকস আছে সেই টপিক্সের বেশ অনেক কিছুই প্র্যাকটিক্যাল দেখব, আপনাদেরও থাকবে। তো আজকে আমরা বেসিক টাইপোগ্রাফি নিয়ে আমরা আলোচনা করছি, তারপরে কিছু কনসেপ্ট নিয়ে আমাদের একটু কনফিউশন থাকে। এই কনফিউশনগুলো দূর করার জন্য আপনাদের আজকে আমরা বাংলা টাইপোগ্রাফির কিছু ধারণা দিব। তো এই বাংলা টাইপোগ্রাফি এইটার মধ্যে কিছু কনফিউশন থাকে, সেই কনফিউশনগুলো আমরা দেখব। আর একটা স্লাইড আছে ইংরেজি, সেটার অল্প কিছু ধারণা দিয়ে দেব। তো চলুন তাহলে প্রেজেন্ট করি। যেহেতু বাংলা লেখা কিছু ভুল টুল হতেও পারে, তো সেক্ষেত্রে দুঃখ প্রকাশ করছে আগেই যদি এরকম ভুল হয়ে থাকে। আচ্ছা, আমরা টাইপোগ্রাফি বিষয়টা আমরা ক্লিয়ার করছি, দেখবেন আজকে আমার লিসনে টাইপোগ্রাফি বিষয়টা অলরেডি আমরা ক্লিয়ার করে ফেলছি। কিন্তু কাস্টম টাইপোগ্রাফি যদি আমি ওইভাবে বলি, আমরা টাইপোগ্রাফি না বললে সামগ্রিকভাবে আসলে সব কিছু বুঝি না। আমরা যদি মানে সার্বিকভাবে একটা সেক্টরকে ছোট একটা টার্ম দ্বারা মানে ডিফাইন করি, বা টার্ম দ্বারা হচ্ছে ওকে বিশ্লেষণ করতে যাই, কিন্তু সেটার মধ্যে গেলে কিন্তু অনেক ছোট ছোট বিষয় অনেক বের হয়। তো এরকমই টাইপোগ্রাফি যদি একটা টার্ম ধরেন, তো এর মধ্যে আসলে অনেক বিষয় আছে। তো বাংলা টাইপোগ্রাফি এই জিনিসটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। দেখেন, আমাদের সবার মধ্যে একটা কমন থিঙ্কিং থাকে। এই থিঙ্কিংটার কারণেই আসলে টাইপোগ্রাফিটা কি, বা টাইপোগ্রাফির আসলে অরিজিনাল সংজ্ঞা কি, এইটা কিন্তু আমরা একটু মানে কনফিউশনে থাকি। আমিও নর্মালি এটা সবাই এইটাই জেনে আসছি, বা আমরা আমাদের ডিজাইনে যখন শুরু করছি সবাই এটাই জানি। সাধারণত আমরা বর্ণমালা নিয়ে ডিজাইনের সব কিছুকেই একসাথে টাইপোগ্রাফি বলি। বর্ণমালা নিয়ে ডিজাইনের সব কিছুকেই একসাথে টাইপোগ্রাফি বলি সাধারণত, একটা কমন থিঙ্কিং। তবে বর্ণমালা নিয়ে এই সেক্টরে কাজের ধরনের ভিত্তিতে লেটারিং, ক্যালিগ্রাফি ও টাইপোগ্রাফি এই 3 ভাগে বিভক্ত। বর্ণমালা নিয়ে যখন কাজ হবে তখন 3টা ভাগে বিভক্ত, একটা লেটারিং, একটা ক্যালিগ্রাফি, একটা হচ্ছে টাইপোগ্রাফি। কিন্তু আমরা সবই মনে করি কি এক, যাহা টাইপোগ্রাফি তাহাই লেটারিং, যাহা লেটারিং তাহাই ক্যালিগ্রাফি। আর মূলত সব কিছু মিলেই বাংলা কোনো টেক্সটের ব্যবহার, বাংলার ব্যবহার, ইংরেজির একটু টুকটাক এদিক সেদিক ব্যবহার, মানে টেক্সট রিলেটেড যা আছে সব কিছুকেই আমরা টাইপোগ্রাফি বলি। কিন্তু আসলে টাইপোগ্রাফি সব না। তাহলে বর্ণমালা নিয়ে যা কাজ হয় তাকে আমরা টাইপোগ্রাফি বলতে পারি, কিন্তু টাইপোগ্রাফির মূলত বর্ণমালার সেক্টরে আবার 3টা ভাগে ভাগ হচ্ছে। এখন দেখেন তাহলে লেটারিংটা কি। সংক্ষিপ্তভাবে লেটারিং হলো অক্ষর আকার শিল্প। মানে আমরা নিজেরা যখন কোনো অক্ষর, বর্ণমালা, লেটার যখন আঁকবো নিজেরা, তখন ওইটাকে লেটারিং বলে। এটি হাতে বা ডিজিটাল মাধ্যমে বর্ণমালা ও শব্দ শৈল্পিকভাবে উপস্থাপন করার একটি প্রক্রিয়া। হাতে, ডিজিটাল যুগ বাদ দেন, ছোটবেলায় হাতে করছেন, চক দিয়ে করছেন, পেন্সিল দিয়ে করছেন, যে কোনোভাবে করছেন। এখন বড় হয়ে গ্রাফিক্স ট্যাবলেট ব্যবহার করছেন। তো এই যে হাতে আঁকার যেই পদ্ধতি, বর্ণমালা বা শব্দকে উপস্থাপন করা, এটার যে প্রক্রিয়া সেটা লেটারিং। এই পদ্ধতিতে শিল্পী তার পছন্দ অনুযায়ী যে কোনো বর্ণকে ভাঙতে পারেন, ছোট বড় করতে পারেন, বা ছবির মতো কোনো শেপ দিতে পারেন। এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে আপনি একটা লেটারকে ভাঙতে পারবেন নিজের ইচ্ছা মতো। এইখানে আসলে ধরা বাঁধা কোনো নিয়ম থাকবে না, যে আমার এইখানে মাত্রা দিতেই হবে, ওইখানে আমার টান এতটুকু থাকবে, ওইখানে আমার রেফ এতটুকু থাকবে। এই যে বিষয়গুলো, এইগুলোর কোনো বাধা ধরা নিয়ম নাই। এটা নর্মালি কোনো একটা ছবি হইতে পারে, সেই ছবির আকৃতির মতো হইতে পারে, কোনো একটা শেপ হইতে পারে, শেপের আকৃতির মতো হতে পারে। আপনারা দেখবেন অনেক সময় যে মরিচ থাকে, মরিচের শেপের মতো করে মরিচ লেখা থাকে, গাড়ি থাকে, গাড়ির শেপের মতো গাড়ি থাকে, এরকম মানে বিভিন্ন রকমের শেপ থাকে, সেই শেপের মতো করে কিন্তু আবার
ওইটা আসলে ছবি বলতে পারেন, ওইটা ছবির মতো করে আর কি লেখাটা হয়। আর শেপগুলো ধরেন একটা রাউন্ড শেপ থাকবে, সেই শেপের মধ্যে থাকবে একটা লেখা, বাঁকা একটা শেপ, সেই শেপের মধ্যে একটা লেখা থাকবে। নর্মালি লেটার আপনারা যদি টাইপ করেন সেটা তো আর ওইরকম হয় না, ওই স্বাধীনতা টাইপের মধ্যে নাই, কিন্তু লেটারিংয়ের মধ্যে আছে। লেটারিংয়ের বিভিন্ন উদ্দেশ্যে লেটারিং ব্যবহার করা হয়, যেমন পোস্টার ডিজাইন, লোগো ডিজাইন, গ্রিটিংস কার্ড, টি শার্ট ইত্যাদি। আপনারা বিভিন্নভাবে দেখছেন, যেমন ইসলামিক পোস্টারগুলোতে দেখবেন প্রচুর পরিমাণে লেটারিং ইউজ করা হয়। লোগো ডিজাইনে, বাংলা লোগো ডিজাইনে দেখবেন, তারপর বিবাহ নিমন্ত্রণ পত্র, তারপরে টি শার্ট ডিজাইনে বাংলা দেখবেন, খুব সুন্দর সুন্দর লেটারিংগুলো থাকে। যেমন একটা উদাহরণ যদি দেখি, দেখেন এই যে আমি আকাশ পাঠাবো, আপনারা এরকম টি শার্টও দেখছেন, থাম্বনেইল দেখছেন, তারপরে এই যে কলঙ্ক, মধুয়ালি, এরকম ছবিগুলো গুগল থেকে সংগৃহীত, বিভিন্ন আর্টিস্টরা তারা সুন্দর করে ডিজাইন করেছেন, সেখানে আপনাদের দেখার উদ্দেশ্যে সেখান থেকে নিয়ে আসছে। তো এইটা হচ্ছে মূলত লেটারিং। এইবার হচ্ছে ক্যালিগ্রাফি। কি দেখেন ওইখানে সংক্ষিপ্তভাবে হচ্ছে একটা অক্ষর আকার পদ্ধতি পাচ্ছিলাম, আর এইখানে সংক্ষিপ্তভাবে ক্যালিগ্রাফি হলো সুন্দর, সঠিক এবং সুসজ্জিত অক্ষর লেখার প্রক্রিয়া। তাহলে ওইখানে কি অসুন্দর? এটা আসলে বিষয়টা এরকম, ক্যালিগ্রাফি একটা গ্রিক শব্দ, এটা দুইটা ওয়ার্ডে যদি ভাঙি, একটা হচ্ছে ক্যালিওস বা ক্যালিও, আর একটা হচ্ছে গ্রাফি। হ্যাঁ, PHE আর এইখানে ওয়াই আছে। তো এই ক্যালিও বিষয়টা যেটা, সেটা হচ্ছে ওই যে সুন্দর, আর গ্রাফি হচ্ছে ওই যে ডিজাইন বা বিন্যাস করা, এরকম। তো এইটা থেকে আসলে এই ক্যালিওগ্রাফি। তো এটা এমন একটি পদ্ধতি যেখানে একজন শিল্পী লেখার শুরু থেকে শেষ পর্যন্ত একই ধারা বা গতি বজায় রেখে একটি চিত্রকর্ম তৈরি করেন। আপনার লেখার ভাঁজের মধ্যে, লেখার রূপের মধ্যে, লেখার ধরনের মধ্যে একই ধরনের কিছু টান থাকবে, কিন্তু তাদের যে নিজস্ব ভঙ্গি আছে, যে কোনোটার বেশি কোনোটার কম হতে পারে, কিন্তু তাদের মধ্যে একই ধরনের একটা বৈশিষ্ট্য থাকবে, এরকম। ক্যালিগ্রাফিতে অক্ষরের গঠন, আঙ্গিক এবং গতি খুবই গুরুত্বপূর্ণ। গঠন, আঙ্গিক এবং গতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কার সাথে কি লেগে যায়, কার সাথে কোন টানে কোন মিনিং দ্বারা হয়। আপনি অনেক সময় ঈদ লিখতে যাইবেন, এখন ওইটা দীর্ঘই না রস্যই, এইরকম একটা কনফিউশন থাকে। তো এই যে কনফিউশনগুলো, এইগুলোর গঠন, আকার খুবই গুরুত্বপূর্ণ। কোথায় যাচ্ছে, কোন দিকে এর গতি, কোনটা দ্বারা রসিকার বোঝাচ্ছে। এখন আপনি যদি মনে হয় যে রসিকারটা টান দিয়ে একটু লম্বা করে দিলেন, কিন্তু নিচের টেক্সটায় ওইটা রসিকার আকারে আসতেছে, এই যে বিষয়গুলো, এগুলো একটু গুরুত্বপূর্ণ বিষয়। এটি বিশেষ ধরনের কলম, ব্রাশ, স্কেল, বাঁশের কঞ্চি ইত্যাদি দিয়ে হাতে লেখা হয়ে থাকে। আপনারা ছোটবেলায় দেখবেন আপনাদের বাবা মা অথবা নানা নানি, দাদা দাদিরা দোয়াত কলমের কথা বলতো, যে আমরা ছোটবেলায় লিখছি। যেমন আমার মাও বলে আমরা ছোটবেলায় তালপাতায় লিখছি, এই যে তালপাতা, তারপর হচ্ছে ওই যে বাঁশের কঞ্চি, এইগুলো কিন্তু ক্যালিগ্রাফিতে বেশি ব্যবহার হয়। এখানে এক ধরনের প্রেশার আসে, যেটা ডিজিটালে পেন প্রেশার বলা হয়। আপনি চাপ দিলে একটু ছড়ায় যাবে, একটু হালকা ধরলে একটু মানে লম্বা হয়ে আসবে, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে ক্যালিগ্রাফি থাকে। এটি বিশেষত গ্রন্থ, তারপর আমাদের ধর্মীয় গ্রন্থ, স্বীকৃতিপত্র, সার্টিফিকেট, অথবা এই যে উদযাপনমূলক বিভিন্ন ফেস্টিভ্যালের জন্য এইগুলো ব্যবহার হতে আমরা বেশি দেখি। তবে আধুনিক ডিজাইনও কিন্তু এটা খুব জনপ্রিয় হচ্ছে। এখন আমরা বাসাবাড়িতে আপনি দেখবেন ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু এটা চমৎকারভাবে আমরা ব্যবহার করে থাকি, আমাদের বেডরুমের ডিজাইনে থাকে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ যদি দেখি, দেখেন আমরা বিভিন্নভাবে ক্যালিগ্রাফি দেখি, বাংলা ক্যালিগ্রাফি, অ্যারাবিক ক্যালিগ্রাফি, ইউরোপিয়ান ক্যালিগ্রাফি আছে, চাইনিজ ক্যালিগ্রাফি আছে। এই ক্যালিগ্রাফিগুলো আমরা বিভিন্নভাবে দেখে থাকি, আপনারা নিশ্চয়ই দেখছেন এই ক্যালিগ্রাফিগুলো। এখন আসেন টাইপোগ্রাফি। তো ওইখানে আমরা সংক্ষিপ্তভাবে লেটারিং দেখলাম হচ্ছে বর্ণমালা বা অক্ষর আকার পদ্ধতি। এরপরে দেখলাম যে সুন্দর করে সুসজ্জিতভাবে একই ধরনের, একই ধারাবাহিকতা বজায় রেখে। আর এইখানে সংক্ষিপ্তভাবে টাইপ ফেসকে টাইপোগ্রাফি বলে। টাইপ ফেস বর্ণমালা ডিজাইনের যে নিয়মে বর্ণসমূহের বিন্যাস নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল করা হয়, তাকে টাইপোগ্রাফি বলে। এইখানে কিন্তু টোটাল বর্ণমালা আপনি ডিজাইন করবেন। ওইখানে অক্ষর ছিল, দেন একটা
পুরো একটা ডিজাইনের সৌন্দর্য সেটা ক্যালিগ্রাফি। আর এখানে কিন্তু পুরো বর্ণমালা সেট, পুরো বর্ণমালা সেট। আমি যদি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, যুক্ত বর্ণ বলি, এই যে বর্ণমালার পুরো সেটটা ডিজাইন করার প্রক্রিয়া, এইটাকে টাইপোগ্রাফি বলে। এটি অক্ষরের আকার, স্টাইল, লাইন স্পেসিং, লেটার স্পেসিং, কার্নিং যেটাকে বলা হয়, এবং অন্যান্য উপাদানের মাধ্যমে বিভিন্ন ধরনের ফন্ট এবং টেক্সট ব্যবহার করে একটি লেখা বা ডিজাইনকে দৃষ্টিনন্দন আকর্ষণীয় করে তোলে। আমরা কিন্তু অলরেডি এই যে স্টাইলগুলো আমরা দেখছি না, ওইখানে বোল্ড, বিভিন্ন ধরনের স্টাইল আছে, ইটালিক আছে, সেমি বোল্ড, তারপর হচ্ছে থিন, রেগুলার, মিডিয়াম, এক্সট্রা বোল্ড, তারপর লাইন স্পেসিং যেটাকে আমরা লিডিং বলছিলাম, লেটার স্পেসিং যেটাকে আমরা কার্নিং বলছিলাম, তারপরে বর্ণ স্পেসিং যেটাকে আমরা বর্ণনা শব্দ যেটাকে আমরা ট্র্যাকিং বলছিলাম, তাই না? এই বিষয়গুলো কিন্তু মূলত টাইপোগ্রাফি। তাহলে এখন আপনারা বুঝতে পারতেছেন যে টাইপোগ্রাফি বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। মূলত এখানে আমরা যেরকম পেঁচানো একটু মানে একটু ডিফারেন্ট ডিজাইনের যেটা দেখি সেটাকেই আমরা সামগ্রিকভাবে টাইপোগ্রাফি বলি। কিন্তু টাইপোগ্রাফি বিষয়টা হচ্ছে যে টাইপ ফেস নিয়ে যেটা হয়ে থাকে, এইটা হচ্ছে আসলে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মূলত গ্রাফিক ডিজাইন, বিজ্ঞাপন, ওয়েব ডিজাইন, বই, ম্যাগাজিন, পোস্টার, লোগো ইত্যাদি এগুলো সব কিছুতেই ব্যবহার হয়, সব ধরনের মিডিয়াতেই গ্রাফিক্সের। যেমন দেখেন এই যে ইউএন বাংলা, এটা জাতিসংঘের জন্য তৈরি একটা টাইপ ফেস, এটা একটা ফন্ট ইউএন বাংলা। তারপর হচ্ছে শৈলী, বাংলা ফ্রি স্টাইলেস প্রথম টাইপ ফেস। তারপর হচ্ছে আদর নৈরিক, ফ্রি ভেরিয়েবল বাংলা ফন্ট, এগুলো সবই ফন্ট। তাই এই যে ফন্টগুলো, এইগুলোকে আসলে টাইপ ফেস বলা হয় বা টাইপোগ্রাফি, ঠিক আছে? তাহলে এখন যদি আপনি চিন্তা করেন তাহলে দেখেন টাইপোগ্রাফি, লেটারিং, ক্যালিগ্রাফি তিনটা কিন্তু ফার ডিফারেন্স তিনটা জিনিস, কিন্তু আমরা সামগ্রিক সবগুলোকে বলতেছি কি টাইপোগ্রাফি। এটা বলে ফেলছি বা বলি আমরা। যেমন আমরা খাবার যদি বলি, খাবারের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ আছে, তাই না? অ্যাকচুয়ালি সামগ্রিকভাবে আমরা খাবার খাইছো বিষয়টা এরকমই, বা নাস্তা খাইছো এরকম বলে, নাস্তার মধ্যে ডিফারেন্ট ভেরিয়েশন থাকে। তো সামগ্রিকভাবে আমরা টাইপোগ্রাফি বলছি যে ফন্ট নিয়ে ভাই তোমার টাইপোগ্রাফিটা ঠিক করো, বা এই যে যেটা করছো এটা কেমন, বা মাঝে মাঝে আমরা বলি স্যার এই ডিজাইনটার ফন্টটার নাম কি, কিন্তু আসলে ওইটা ফন্ট, ওইটা যে টাইপ ফেস না, ওইটা যে লেটারিং সেটা অনেকে জানে না, বা ওইটা যে ক্যালিগ্রাফি সেটা অনেকে জানে না, মনে করে সবই টাইপোগ্রাফি, স্যার এই ফন্টের নাম কি। তো আশা করি আপনারা এই যে তিনটা জিনিস এখন আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আশা করি এটা সম্পর্কে আপনাদের নলেজ একদম ফুলফিল হয়ে গেল। এখন দেখেন আমরা যে টাইপোগ্রাফি সামগ্রিকভাবে বলছি সেটাকে আমরা লেটারিং আকারেই দেখছি। তো যাই হোক, আমরাও সামগ্রিকভাবে কমন থিঙ্কিং জায়গা থেকে টাইপোগ্রাফি বলবো যে এটা টাইপোগ্রাফির একটা সামগ্রিকভাবে টাইপোগ্রাফি, তারপর পার্ট আমরা একটা নামই দিচ্ছি টাইপোগ্রাফি। তখন এই টাইপোগ্রাফি করতে গিয়ে আপনাকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেই বিষয়টায় আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লেআউট তৈরি করা। যারা আমার ফিজিক্যাল ক্লাস করে তারা জানে, এখানে ফাইজা আছে, ওদেরও ক্লাসে আমি যে হাতে ড্রয়িং করা, স্কেচ করার ছোট ছোট কিছু নলেজ দেওয়ার চেষ্টা করেছি। আমাদের কোর্সগুলো হয়তো ওইরকম প্রায়োরিটি থাকে না, অ্যাটলিস্ট 40 থেকে যদি 60টা ক্লাস গ্রাফিক্সের করানো যায়, 40 থেকে 60টার মধ্যে, তাহলে গ্রাফিক্সের A to Z মোটামুটি 3 মাসে বা 4 মাসের মধ্যে দেওয়া সম্ভব। সেখানে স্কেচ থাকে, আরও অনেক বিষয় থাকে। তো তারপরও যতটুকু কনসেপ্ট দেওয়া যায় ততটুকু দেওয়া হয়, হাতে আঁকানো হয় সেই জিনিসগুলো। তো সেইখানে আসলে খুব ভালো একটা নলেজ বের হয় বা তাদের কনসেপ্ট গ্রো করে। সংক্ষিপ্তভাবে লেআউটকে আমরা খসড়া বলতে পারি। খসড়া বলতে আমরা কি বুঝি, একটা কিছু শুরু করার আগে বা পূর্বে তার যে পরিকল্পনা বা রূপরেখা বলি। ধরুন আমরা ঈদ আসতেছে, আমরা শপিং করবো, তা বলি না যে কয় টাকা লাগবে আনুমানিক একটু বলো তো, তখন আমরা একটা বলি না আনুমানিক এরকম। এই যে আনুমানিক চিন্তাধারা, এইটাকে যখন আমরা ভিজুয়ালি চিন্তা করি, আনুমানিক রাফ স্কেচ যেটাকে বলি, সেটা আমরা লেআউট বলি। টাইপোগ্রাফিতে নতুনত্ব কোনো কিছু আনতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই লেআউট। এর মাধ্যমে আপনার যে পরিকল্পনা, আপনার যে ভিজুয়াল থিঙ্কিংটা বা ভিজুয়াল যে ম্যাপিংটা, সেটা কিন্তু ভুল ত্রুটি কম হওয়ার একটা চান্স থাকে। মানে আপনি একটা টাইপোগ্রাফি আঁকতে গেলে আমি রস্যইটা কোন জায়গা থেকে টেনে কোন জায়গায় গিয়ে মিলালে সেটা পারফেক্ট হবে, এটা কিন্তু স্কেচের মাধ্যমে যতটুকু কনফার্ম বা যতটুকু স্মুথ
বা যতটুকু পারফেক্ট হয়, এইটা কিন্তু ইলাস্ট্রেশনে এসে ততটুকু পারফেক্ট হয় না। এটি সাধারণত পেন্সিল, গ্রিড কাগজ, ড্রয়িং সফটওয়্যার অথবা অ্যাপস যেমন ফটোশপ, ইনফিনিট পেইন্টার, ক্রিতা আরও অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করে এই কাজগুলো মোটামুটি হয়ে থাকে। এখানে দেখবেন আপনারা মোটামুটি এইগুলো ব্যবহার করা হয়। আপনারা নীলক্ষেতে গেলে অথবা হচ্ছে ফকিরাপুল অথবা হচ্ছে আপনার যে কোনো প্রিন্টের দোকানে বা স্টেশনারি দোকানে গেলেই দেখবেন স্কেচের জন্য খুব সুন্দর সুন্দর ভালো ভালো স্কেচ, বিশেষ করে গ্রিড বা ডট পেপার পাওয়া যায়। ওগুলোতে জাস্ট লেটারিংগুলো যখন আপনি করার চেষ্টা করবেন তখন দেখবেন দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে আপনার। যেমন আমরা কিছু উদাহরণ দেখতে পারি, দেখেন এই যে আমার স্বপ্নের হাতে হাত করা, এই যে এটা আপনি যদি না আঁকেন, ঘুরতে যাব সমুদ্রে, মুছে যাওয়া দিনগুলি, এখানে দেখেন স্কেচ আছে, এগুলো যদি আপনি হাতে না আঁকেন তাইলে পরে কিন্তু আপনি ওইখানে গিয়ে আসলে আপনি কি চাচ্ছেন সেই জিনিসগুলো কিন্তু আপনার মানে মাথায় আসবে না। হ্যাঁ, এখন লেআউট করার একটা ছোট্ট বিষয় মাথায় রাখলেই দেখবেন লেআউটটা সুন্দর হয়। আপনি যখন একটা ছন্দ পিক করবেন, একটা লাইন পিক করবেন, তখন যেমন আমি যদি লেআউট কি এই কথাটা যদি আমি ধরি, আমার লেআউট কি, এটাকে আমি স্কেচ করব, তাহলে লেআউটের মধ্যে আমার বর্ণমালা আছে, বর্ণ আছে। আমি যদি আমি সলিডটা ধরি, একার, রসিকার, আকার এগুলো বাদ দিই, যেমন ল, এটা কিন্তু আলাদা আইডেন্টিটি, আলাদা একটা সত্য। তারপরে স্বরে আ, এটা আলাদা, রস্যু, ট, ক সবগুলোই কিন্তু আলাদা। কিন্তু আমি যদি লিখি যে বাবা কাকা একসাথে চলো, এই যে ধরেন বাবা কাকা একসাথে চলো, এখানে কিন্তু রিপিট সিমিলার ওয়ার্ড আছে। বাবার ব আছে দুইটা, কাকার ক আছে দুইটা, তার মানে বাবা থেকে ব একটা পিক করব, কাকা থেকে ক একটা। এখন দেখেন ব আর ক একই টাইপের, কিন্তু শুধু এই পাশে একটা টান থাকে। তার মানে এই যে বাবা কাকা চারটা ওয়ার্ডের মধ্যে একটা ডিজাইন করলেই হচ্ছে। আপনার কনসেপ্টে মাথায় থাকবে তখন একটা। তারপর চলো যাই, চ একটা, ল একটা, জ একটা, রস্যই একটা, এই। তাহলে দেখেন অনেকগুলো ওয়ার্ড থেকে এইভাবে ছোট ছোট করে আপনাকে লেআউটে মাথায় রাখতে হবে। তো এইটা হচ্ছে স্কেচগুলো। তো একদম খুব সংক্ষিপ্ত আকারে একটা বড় ক্লাস নয়, থিওরিটিক্যাল ক্লাস, এটা মিনিমাম যদি আমরা চিন্তা করি ফ্রেমওয়ার্কে, ন্যাশনাল ফ্রেমওয়ার্কে, তাহলে 25 থেকে 50 ঘন্টার একটা ক্লাস, মিনিমাম 5 ঘন্টা করে এক একটা ক্লাস। তো 5 দিন 6 দিনের ক্লাস আমি যদি 1.5-2 ঘন্টা নয়, তো হয়তো আধা ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে এই কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি। তো আপনাদের কোর বিষয়টা আপনাদেরকে ধারণা দেওয়ার আমি চেষ্টা করছি, ঠিক আছে? তো এই জায়গাটায় কোশ্চেন নিব, তার আগে আর একটা ছোট্ট স্লাইড আছে, এটাকে আমি জাস্ট আপনাদের পড়ার জন্য এগুলো দিয়ে দেবো, কিন্তু আমি আপনাদেরকে ওই বোঝার জন্য একটু জাস্ট এটাকে ওপেন করে দেখাচ্ছি বিষয়টা কি। হ্যাঁ, ফন্ট সাইকোলজির একটা বিষয় আছে, এই বিষয়টা আমার একটা সেমিনারে আমি দেখিয়েছি, তারপর আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। সো ফন্ট সাইকোলজি বিষয় দারুণ একটা বিষয়। এখানে টাইপোগ্রাফি যেই জিনিসটা আমরা বলতেছি অরিজিনাল যে টাইপ ফেস বিষয়টা, এই যে টাইপ ফেসটা, এই টাইপ ফেসটাই মূলত হচ্ছে এই যে ফন্ট সাইকোলজির মধ্যে বেশি কাজ করে। সাধারণত একটা ফন্ট কিভাবে ইমোশনালি কানেক্ট হয়, একটা ফন্ট কিভাবে ইমোশনালি মানুষকে অ্যাটাক করে, এই যে পুরো বিষয়গুলো, এই সবগুলো বিষয় নিয়ে কি হয়, ফন্ট সাইকোলজি হয়। আমরা সাধারণত 5 ধরনের টাইপ বা ফন্টের টাইপ ফেস দেখে থাকি। একটা হচ্ছে সেরিফ, একটা স্যান্স সেরিফ, একটা স্ক্রিপ্ট, একটা স্ল্যাবিশ সেরিফ, একটা ডিসপ্লে অ্যান্ড ডেকোরেটিভ ফন্ট। এগুলো হচ্ছে ফন্টের টাইপোগ্রাফির বা টাইপ ফেসের ইংরেজির বিষয়গুলো। এটা বাংলায় হয়, যেমন ছুটুনি, এমজি, কালপুরুষ, তারপর হচ্ছে আপনার এই যে ইউএন বাংলা যেটা আছে, এগুলোও কিন্তু এই যে আমাদের এগুলো আলাদা আলাদা ক্যাটাগরির মধ্যে পড়ে। যেমন রাজন শৈলী, ওই যে শৈলীর কথা যেটা দেখলাম, ওই ফন্টগুলো এরকম এই ক্যাটাগরির মধ্যে পড়ে। তো সংক্ষিপ্তভাবে এটাকে একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন সেরিফ ফন্টগুলো নর্মালি আপনার প্রত্যেকটা ফন্টের শেষে একটু টান থাকে, দুইটা কর্নারে একটু লেস থাকে, টান থাকে। এই টানগুলো হচ্ছে আপনাদের সেরিফ ফন্টের মধ্যে পড়ে। তো এই ফন্টগুলো নর্মালি হচ্ছে আপনি এই যে ট্রাস্ট, রেসপেক্ট, ট্র্যাডিশন, ফর্মাল, এলিগেন্স, এই ধরনের কাজে আপনি এটাকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো আপনার
এই স্লাইডটা যদি আপনার বাসায় একটু পড়ে নেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কিভাবে এই ফন্টগুলো ব্যবহার করলে আমাদের রেজাল্ট বা আউটপুট ভালো আসবে। তারপর হচ্ছে দেখেন স্যান্স সেরিফ। সেরিফ যেটা সেটা টান, আর স্যান্স সেরিফ যেটা সেটা হচ্ছে উইদাউট সেরিফ, মানে উইদাউট টান। তার মানে এখানে কোনো টান থাকবে না, প্লেন থাকবে, প্লেন মানে ফন্টগুলো একদম প্লেন। তো কোথায় কোথায় ব্যবহার হয়, কোথায় ব্যবহার হবে, কোথায় এক্সাম্পল আছে, সবগুলো এখানে আছে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। এইগুলো সাধারণত পেঁচানো থাকে, মানে যে কোনো ফন্টের পেঁচানো রূপগুলোকেই আসলে স্ক্রিপ্ট ফন্ট বলে। কোথায় কোথায় ব্যবহার হয় সেগুলো এখানে আছে, একটু দেখে নেবেন। যেহেতু আমাদের টাইম কম, আমরা থিওরিটিক্যাল ধারণা নিয়ে প্র্যাকটিক্যালি একটু বেশি সময় দিতে যাচ্ছি। স্লাব সেরিফ, এই সেরিফ আগে যেটা ছিল টান, আর এই স্লাব বা আমরা যদি গ্রামের ভাষায় আমরা বলি না, ধরেন যে স্লাব, ওই ধরেন আমরা ড্রেনের উপরে স্লাব যে দেই না, একটা বক্স এক্স্যাক্টলি চেক বক্স বা ওই বক্সটার কথাই বলা হচ্ছে স্লাব। তো এখানে যেটা হবে টান থাকবে, কিন্তু টানটা বক্স আকারে থাকবে, ছোট ছোট বক্সের মতো থাকবে। তো কোথায় ব্যবহার হয়, কি কারণে ব্যবহার হয়, ফন্টগুলোর মধ্যে গুণাগুণ, এই যে কোথায় কোন কোন কোম্পানি, এগুলো আছে এখানে এক্সাম্পল আকারে। ডিসপ্লে ফন্ট, কথার সাথে কাজের মিল, ডিসপ্লে আকারে আসবে। যেমন একটা ছোট ফন্ট, ছোট একটা জায়গায় ডিসপ্লে হবে, লোগোর ক্ষেত্রে হতে পারে, বা আপনি হচ্ছে সাইনবোর্ড করবেন সেখানে হতে পারে, আপনি হচ্ছে বিভিন্নভাবে ডিসপ্লে রিলেটেড যে কাজগুলো আছে সেগুলোতে আপনি এটা ব্যবহার করতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। তারপর ফন্টের ওই যে টাইপ ফেসের স্টাইল যে বললাম, এই যে লাইট ওয়েট, হ্যাঁ, তারপর মিডিয়াম ওয়েট, বোল্ড ওয়েট, এগুলো কোন কোন কাজে ব্যবহার হয়। যেমন বোল্ড ওয়েটগুলো সাধারণত হেডলাইন টাইটেলের ক্ষেত্রে ব্যবহার হয়। মিডিয়াম ওয়েটের ফন্ট স্টাইলগুলো ব্যবহার হয় প্যারাগ্রাফের জন্য। আবার লাইট ওয়েটের কোনগুলো ব্যবহার হয় প্যারাগ্রাফের জন্য, এগুলো ব্যবহার হয়। তো এই যে ব্যবহারগুলো, এগুলো একটু দেখে নেবেন। তো এটা রিক্যাপ আকারে আছে, এখানে কিভাবে কি আসে সেই জিনিসগুলো এখানে বলা আছে। ওই যে 5টা ক্যাটাগরিজ ফন্টের স্টাইলগুলো, কোনটা কোন ক্ষেত্রে আমরা যে বলি যে স্যার আমরা কোন ফন্ট ব্যবহার করবো। এই যে ধরেন আপনি কর্পোরেটের জন্য ফন্ট ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আপনি স্ক্রিপ্টটা, স্ল্যাব, ডিসপ্লে, এগুলো হচ্ছে আপনি অ্যাভয়েড করবেন। তাহলে এখানে কোনগুলো ব্যবহার করবেন, দেখেন এই যে ফর্মাল, তারপর মডার্ন, কর্পোরেটের জন্য সেরিফ, স্যান্স সেরিফ ফন্টগুলো ব্যবহার হয়ে থাকে। এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের এই যে সংক্ষিপ্ত যে থিওরিটিক্যাল পার্টটা ছিল, সেটা মানে আমাদের মেইন উদ্দেশ্য টাইপোগ্রাফির বা লেটারিংয়ের যে কনসেপ্টগুলো দেওয়া, সেইটুকু কনসেপ্ট ক্লিয়ার করা। আর এইটা আপনারা এর আগেও দেখেছেন, তারপরও আমি একটু দেখিয়ে দিলাম আজকে। তো পিডিএফ দিয়ে দেবো, বাসায় একটু পড়ে নেবেন নিজেরা। এখন কারো কোনো যদি কোশ্চেন থাকে সেখানে আমরা একটু কোশ্চেন নিতে পারি। আমরা আপনাদের জন্য কিছু স্যাম্পল তো প্রতি ক্লাসে দিই, আজকেও কিছু স্যাম্পল রাখবো। তবে আজকের স্যাম্পলগুলো এইগুলো কখনোই নিজের বলে দাবি করা যাবে না, আর আমি এগুলো সরাসরি আপনাদেরকে দেখাবো না। এখান থেকে আমি জাস্ট মানে ইনস্পায়ার বা হচ্ছে মানে আইডিয়া জেনারেট করবো, আর কিছুই না। তো এই স্যাম্পলগুলো আমি দিয়ে দেবো, এখান থেকে আপনারা দেখে তৈরি করবেন, ভিন্নতা আনবেন, কিন্তু এটাকে নিজের বলে দাবি করবেন না। এগুলো বিভিন্ন ডিজাইনাররা, বিভিন্ন আর্টিস্টরা তাদের ডিজাইন করে গুগলে বা বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো আপলোড করে থাকেন। তো সেইখান থেকে তাদের এই ডিজাইন আমরা দেখে প্র্যাকটিস করছি। ওকে, ডান, প্র্যাকটিস করা যায় যে কোনো মানুষের ডিজাইন দেখে, কিন্তু এটা নিজের পোর্টফোলিওতে, নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে আপ করে নিজের বলে দাবি করা এটা যাবে না, ঠিক আছে। তো এই কাজটা করবো না আমরা কখনোই। আমরা যদি হয় আমাদের নিজেদের প্রোফাইলেও যদি রাখি, অথবা আমরা পাবলিশও করি কোথায়, তাহলে সুন্দর করে লিখে দিব যে এই ব্যক্তির কাজ, আমরা এখানে তার কাজটাকে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করছি বা কপি করার চেষ্টা করছি। অথবা এখানে উপরে বলে দিবেন ইমেজ বা ডিজাইনের থিঙ্কিংটা গুগল থেকে সংগৃহীত, এরকম লিখে দেবেন। এই জায়গাটা হচ্ছে এইটা গেল। তারপরে যদি আমরা এটার কথা দেখি, যেমন এই যে এগুলো, সেগুলো থেকে আমরা কি করব, ইনস্পায়ার নেওয়ার চেষ্টা করব, আইডিয়া জেনারেট করার চেষ্টা করব। প্রথমে পৃথিবীতে কোনো কিচ্ছু আপনি কখনো দেখেন নাই, তাহলে আপনি এটা কিভাবে হয় সেটা কিভাবে বুঝবেন। ছোটবেলায় আপনাদের বাবা মা আপনাদের কি করে দিছে, চকে অথবা আমার এই যে 3টা দাগওয়ালা খাতা, গ্রাফ খাতাগুলোতে লিখে দিছে, সেখানে আমরা। আচ্ছা, তারপর হচ্ছে
এই যে যেগুলো আমি দেখাচ্ছি এগুলো আপনাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। সো এগুলো দেখে দেখি আপনারা কিভাবে করবেন, কোন টুলস ব্যবহার করে সেই জিনিসগুলো দেখবো। এই যে, আর এটা হচ্ছে ওই যে ছন্দ, এখান থেকে আমরা ছন্দ নিব। আর আমি কিছু টেক্সট আপনাদের জন্য এখানে রেখে দিয়েছি, এই যে রাখছি এখানে। এটা দিয়ে আপনারা এখান থেকে লাইন নিতে পারেন। হ্যাঁ, সো লাইন নিয়ে বিভিন্নভাবে কাজ করতে পারেন। ওরা কারা বুনো দল ঢোকে, এই যে একটা লাইন, এই একটা লাইন দিয়ে আপনি সুন্দর করে একটা পুরো একটা টাইপোগ্রাফি করে ফেলতে পারেন, লেটারিং করে ফেলতে পারেন। সো এটা এরপর এইগুলো করার জন্য আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হতে পারে। আমি এখানে রিসোর্সের মধ্যে সেই ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে দিয়েছি। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ব্যবহার করতে পারেন। মানে প্রেজেন্টেশন একটা ডিজাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রেজেন্টেশন যদি ঠিকঠাক না হয়, সেই ডিজাইনটা যতই ভালো হোক আপনি ফুটাই তুলতে পারবেন না। তো প্রেজেন্টেশন করতে গেলে আরও কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো যে ভেক্টর দিয়ে দিয়েছে এগুলো ব্যবহার করে আপনি আপনার ডিজাইনকে আরও ফুটাতে পারেন। এখন কাস্টম ব্রাশ আরও অনেক বিষয় আছে, সেগুলো কিভাবে কি কাজ করে সেগুলো নিয়ে আমরা এখন দেখব। তো চলেন আমরা এই যে স্যাম্পল নিয়েছি, এই স্যাম্পল থেকে আমরা প্রথমে কিছু ট্রাই করার চেষ্টা করি। তো আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করে এখান থেকে চলে যাচ্ছি, নতুন ফাইল একটা তৈরি করে নিচ্ছি, ওয়েবে যাচ্ছি, ওয়েব লাস্টটা নিচ্ছি, নিজের মতো নিজে দিয়ে দিবেন। যেমন আমরা এখানে লিখছি টাইপোগ্রাফি। এটাকে আমি এইভাবে সরাসরি টাইপোগ্রাফি বলতে নারাজ। আমি যদি এটার আগে যদি কাস্টম টাইপোগ্রাফি লিখি তাহলে একটা জিনিস বোঝা যায় যে এইখানে টাইপোগ্রাফি যে বিষয়টা আছে সেটাকে আমি কাস্টমাইজ করছি। কাস্টমাইজ করা মানে নিজস্ব বিষয়টা। আর সরাসরি টাইপোগ্রাফি তো আমরা টাইপ ফেসের কথা বলছি, তাই না? তো এই জন্য আমি টাইপোগ্রাফির আগে কাস্টমটা যদি লাগাই তাহলেও একটু শুধরায়। টাইপোগ্রাফি এটা লিখে জাস্ট নর্মালি ভাবে করে দিচ্ছি। সো আমরা জাস্ট এইটুকু করে এরপর আমরা স্যাম্পলগুলো নিয়ে আসবো। এই স্যাম্পলগুলোতে আমরা যা যা পাবো সেগুলোকে আমরা মাথায় রেখে নিজের মতো করে ট্রাই করব। একদম হুবহু যদি প্রথমে ট্রাই করেন তাতে কোনো দোষের কিচ্ছু নাই এবং এটা খুবই ভালো হয়। বরঞ্চ আপনার এই প্রথম দেখবেন আপনারা যখন এটা আঁকতে যাবেন তখন আসলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তো সেই ক্ষেত্রে অনেক ধরনের বাধা আসবে, অনেক ধরনের প্রবলেম ফেস করবেন। তো একটা পর্যায়ে সেগুলো যদি আউটপুট ভালো না আসে তারপর আপনি হাল ছেড়ে দেবেন। তো সেই ক্ষেত্রে কিছু দেখে সেটার উপরে প্র্যাকটিসটা করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে? তো আমি এভাবে প্র্যাকটিসটা প্রথমে আপনাদেরকে করাচ্ছি। প্রথমে আমি যদি এইটার কথা চিন্তা করি, প্রথমে আমি এটার কথা চিন্তা করি। তো এখানে আমরা একটা টেক্সট দিব। ধরেন এই টেক্সটটাকে আমরা এখান থেকে একটা লাইন চিন্তা করছি। ধরেন তুমি রবে নীরবে হৃদয়ে মম, এই লাইনটাকে আমরা ধরেন এইভাবে আনার চেষ্টা করব। দেখেন আমি যদি নর্মালি এইভাবে একটা লাইন লিখি, এই লাইনটা যতটুকু না সুন্দর আমার কাছে লাগবে বা আমার ক্লায়েন্টের কাছে বা অডিয়েন্সের কাছে, তার চেয়েতেই দেখেন প্রেজেন্টেশনটা কিন্তু সব মিলিয়ে প্রেজেন্টেশনটা দারুণ। আপনারা বাংলা বইয়ের মলাটাও দেখবেন এরকম। ঠিক আছে? তো চলেন আমরা তাহলে কিভাবে এই কাজটা করা যেতে পারে সেই বিষয়টা আগে দেখি। তো এই কাজ করার জন্য আমরা আমাদের যে লেটারিং, টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফির মধ্যে কিভাবে করে এরকম কিছু জিনিস দেখেছি। তার মধ্যে আমরা দেখেছি যে ব্রাশ আছে, পেন্সিল আছে, বাঁশ আছে, তারপরে স্কেল আছে, এরকম বেশ কিছু জিনিস দেখছি। স্কেচিংয়ের জন্য অনেক জিনিস আছে। কিন্তু এইখানে আমরা আসলে কিভাবে করব? ফটোশপে স্কেচিংটা খুব সুন্দর ইজিলি করা যেতে পারে। তো এইখানে আমরা এই কাজটা করার জন্য প্রথমে যেই টুলসটা ইউজ করব সেই টুলসটার নাম হচ্ছে ব্রাশ টুল। সো ব্রাশ টুলটাকে আমরা যদি আলাদা করি তাহলে ব্রাশ টুলের মধ্যে আরও একটা টুলস পাবো যেটাকে আমরা ব্লব ব্রাশ বলছি। ব্লব আর হচ্ছে পেইন্ট, এই দুই ধরনের ব্রাশ আমরা ব্যবহার করব। এটা হচ্ছে ব্রাশ টুল, কিন্তু একটা হচ্ছে পেইন্ট ব্রাশ, একটা হচ্ছে ব্লব ব্রাশ। তো পেইন্ট ব্রাশ আর ব্লব ব্রাশের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। পার্থক্যটা আগে একটু বুঝাই। প্রথমে পেইন্ট ব্রাশ নিলাম। সো ডাবল ক্লিক করলে এই ব্রাশের অপশন ওপেন হবে। সেখান থেকে আপনি কি করতে পারবেন, এইখান থেকে এই ব্রাশ টুলের ডিটেলস, আমার একটা টিউটোরিয়াল আছে। আমার প্রত্যেকটা টুলসের খুবই ডিটেলস আছে আমার চ্যানেল, দেখে নিন। কারণ এক ইলাস্ট্রেটরের উপরে যদি 100টা টিউটোরিয়াল থাকে, প্রায় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করে এক একটা টিউটোরিয়াল, তাহলে বুঝেন যে কত ডিটেলসের আরও অনেক বিষয় আছে সেখানে। তো এই যে এগুলো এখান থেকে সেগুলো ডিটেলস একটু দেখে নিন। তো আপাতত ফিডিলিটির এই মানটা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিলে যেটা হবে সেটা হচ্ছে আপনি যখন ড্রয়িং করবেন তখন ড্রয়িংটি স্মুথ হবে। হ্যাঁ, ড্রয়িংটি স্মুথ হবে। আর
এখানে ফিল নিউ ব্রাশ, আপনি কি ব্রাশ করার সময় ফিলে কালার আসবে, আপনি কি এটাকে আবার এডিট করার জন্য সিলেক্ট অবস্থায় রাখবেন কিনা, আবার সিলেক্ট না রাখলে এডিট করতে পারবেন, এই অপশনগুলো এখানে পাবেন। এগুলো সুন্দর করে আমার ওই চ্যানেলে ভিডিওতে কমান্ডো কোর্সের ডিটেলস আকার আছে, একটু কষ্ট করে দেখে নিন, যেহেতু শর্ট টাইম এই কারণেই বলছি যে খুব ডিটেলসে যাওয়ার ওয়ে না, একটা টুলস দিয়ে একটা ক্লাস। তো এখান থেকে আমি পেইন্ট ব্রাশটা নিচ্ছি, ওকে করে দিলাম। তো নিয়ে এবার আমি একটু ড্র করছি। তো ধরেন এখানে লিখলাম সাপোজ এরকম তুমি, দেখেন এই যে তুমির তটা চলে আসলো, এরপরে এরকম দিলাম, ধরেন আবার একটু উপরে যাই সাপোজ এই। এখন এই যে তুমি লিখছি, এই যে লেখার টানগুলো দেখবেন, টানগুলো আমার যে স্মুথ হচ্ছে, এই স্মুথটা করছে কি এই যে ফিডিলিটি। এটা যদি আমি কমিয়ে দিই আবার যদি তুমি লিখি, খেয়াল করবেন এবার দেখেন এই যে এখানে দেখেন এই যে অ্যাব্রো থ্যাব্রো একটা বিষয় চলে আসছে, এই যে অ্যাব্রো থ্যাব্রো। তো এইটাকে স্মুথ করার জন্য হাই ফিডিলিটিটাকে, এই ফিডিলিটিটাকে স্মুথে একদম চরম পর্যায়ে নিয়ে যাবেন, ওকে করে দেবেন। অ্যান্ড দেন আপনি যদি এটাকে আঁকেন তাহলে দেখবেন এটা স্মুথ হয়ে গেছে, একদম রাউন্ড হবে, এই দেখেন রাউন্ড। এখন এই যে হচ্ছে আমি পেইন্ট ব্রাশ দিয়ে এটা আঁকলাম, আর একটা হচ্ছে ব্লব ব্রাশ দিয়ে আঁকবো, একই জিনিস দুইটা ব্রাশ দিয়ে আঁকলাম। এটারও ডাবল ক্লিক করলে অপশনগুলো পাবেন। তো এখানে একটু ভিন্নতা আছে, এখানে এই ব্রাশটার আবার অ্যাঙ্গেল নিয়ে কাজ করার একটা বিষয় আছে। অ্যাঙ্গেল বলতে এই যেমন দেখেন আমি একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিলাম, এই সাইজটা একটু বাড়ায় নিলাম, রাউন্ডনেস যা আছে তাই থাকলো। আমরা এটাকে র্যান্ডম চাইলে র্যান্ডম করে দিতে পারি, র্যান্ডমই করে দিচ্ছি, এক একটা এক এক রকমের আসবে ভেরিয়েশন। সো এখন দেখেন এই দেখেন এটা। এখন এই দুইটার মধ্যে মেইন পার্থক্য যেটা, সেটা হচ্ছে এইটা স্ট্রোকে আসে, পেইন্ট ব্রাশটা আসে স্ট্রোকে। তার মানে স্ট্রোকের আপনি যে কোনো চেঞ্জ আপনি বড় ছোট এই যেভাবে করতে পারবেন, কিন্তু এইটা আসে ফিলে, এইটাকে স্ট্রোকের দ্বারা বড় ছোট করা যাবে না, এটা কিন্তু ফিলে। দেখেন এই যে এটা হচ্ছে ফিলে, এটা হচ্ছে স্ট্রোক, এইটার দুইটার মধ্যে মেইন মেজর পার্থক্য হচ্ছে এটা। এখন এটা যদি আপনি তৈরি করেন, পরবর্তীতে আপনি যদি ব্রাশ টুলে যান, আমি ব্রাশ টুলে গেলাম, দেখেন ব্রাশ টুলে এটাকে রিপ্লেস করা যাচ্ছে, দেখেন এটাকে ব্রাশ টুলে রিপ্লেস করা যাচ্ছে, হ্যাঁ। কিন্তু এইটাকে কিন্তু লাইনে ব্রাশ টুলে রিপ্লেস করা যাবে না, এটা দুইটা লাইন হয়ে যাবে, এই যে মাঝখানে কিন্তু ফাঁপা, তখন দুইটা লাইন এই যে চলে আসবে, এই যে। তো এইটা হচ্ছে মেইনলি দুইটা ব্রাশের মধ্যে পার্থক্য। আচ্ছা এখন আসেন, এবার আমরা ব্লব ব্রাশটা নিচ্ছি, নিয়ে আমরা আঁকি তৈরি করব। সো যেহেতু ফিলে কালার, সো ফিলে আমরা একটু ব্ল্যাক না, এটাকে আমরা বলবো যেটা গ্রে ব্ল্যাকটা নিচ্ছি। তো এখন ওই যে তুমি রবে নীরবে এইটা লিখবো, তো আমরা এখান থেকে এই যে ইনস্পায়ার নিব, এই যে এখান থেকে এটাকে আমি আচ্ছা সাদা কালার নিয়ে আমরা এটার উপরে লিখি, তাইলে পরে জিনিসটা আমাদের ঠিকঠাক থাকবে, পরে আমরা কালার চেঞ্জ করে দেবো। তাহলে ব্রাশটা নিলাম। এখন ব্রাশের সাইজ আপনি চাইলে ছোট করে নিতে পারেন নিজের মতো করে, এই যে এখান থেকে ছোট করে নেবেন, সাইজ ছোট করে নেবেন। তো এই যে দেখেন এইভাবে আঁকা যায়। এখন এই ব্রাশটার যে ভঙ্গি আছে, এই ভঙ্গি আমরা পরে চেঞ্জ করব, আমি জাস্ট আগে এটা দিয়ে বুঝাচ্ছি। ধরেন তুমি, সো আমি এভাবে লিখলাম, ধরেন এইভাবে, সাপোজ এভাবে লিখলাম, হ্যাঁ। এখন এই জিনিসগুলো যদি আপনি সাথে সাথে রেখে আপনি টানগুলো চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার টানগুলো ইজি হবে। এই ধরেন ঠিক আছে, সাপোজ এখন এইখানে এই ব্রাশটায় আপনার যে এই যে অ্যাঙ্গেলগুলো, এই যে দেখেন এখানে ভাঁজ একটু লম্বা হয়ে আসছে, এখানে একটু চেকন, এই অ্যাঙ্গেল কিন্তু এইখানে নেই, এখানে সলিড আসতেছে। তো এই কাজটা করার জন্য এই ব্রাশটাকে আপনি চেঞ্জ করে আপনি চলে যাবেন উইন্ডো থেকে চলে আসবেন, ব্রাশ লাইব্রেরিজ আছে দেখবেন, এই যে ব্রাশ লাইব্রেরিজ, এখান থেকে চলে আসবেন আর্টিস্টিক, এখান থেকে দেখবেন আর্টিস্টিক ক্যালিগ্রাফি নামে একটা ব্রাশ আছে, আর্টিস্টিক ক্যালিগ্রাফিক, এইখানে ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন এইখানে অনেক ধরনের ব্রাশ আছে।
তো এখান থেকে প্রত্যেকটা ব্রাশ দেখবেন এক একটা এক এক ধরনের রূপ দিবে। তো এইখানে এটাকে আমি ক্লিক করলাম। এইবার দেখেন এখন যখন আমি নিলাম এই ব্রাশটা, এইবার দেখবেন, এবার যদি আমি আঁকি দেখবেন একটু ভিন্নতা চলে আসছে। দেখেন এই দেখেন এখন কিন্তু ওইটার অনেকটা কাছাকাছি চলে আসতেছে। এই দেখেন এখন কিন্তু চলে আসছে। এই দেখেন এখন কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসছে। আমরা যদি ফন্টটা একটু ব্রাশটা একটু ছোট করে নিই তাহলে কিন্তু এটা চলে আসবে। এখানে তুমি রবে ধরেন এখন এই যে এখান থেকে রটা নিব, সাপোজ এরকম এই নিলাম, এই নিলাম বে, এখন এই যে তো এইটাই এইরকমই আসবে। রবে এখন ধরেন নীরবে লিখবে এখানে, তাহলে আমাদের রসিকারটাই যে এখানে কিভাবে দিয়েছে এটা ফলো করতে হবে। এই ধরেন নীরবে, এখন আছে, এই যে দেখেন এখানে আছে, এখান থেকে আমরা এইরকম নিলাম নীরবে। নীরবে মোমো। তো ওই যে উপরে যেভাবে লিখছি ঠিক সেভাবেই মোমো। তো এটাকে আবার একটা কপি করে দিচ্ছি, আর এটার উপরে যদি চাই একটু এরকম, বা এরকম থাকুক মোমো, এখান থেকে একটু একটু জাস্ট লাগিয়ে দিচ্ছি মোমো ও হৃদয়ে মোমো। তাহলে আমরা হচ্ছে এটা এরকম হৃদয়ে সাপোজ। এখানে নেই, সো হৃদয়ে ওটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে ধরি। সাপোজ এই দিয়ে দিলাম। সো নাও দেখেন এখন যদি আমরা এটাকে একটু এদিক সেদিক করে অর্গানাইজ করি, আমরা কালারটা এটাকে ধরছি, এখন এইটাকে আমরা নিজস্ব ভঙ্গিমায় একটু সাজাবো। ধরেন এইটাকে একটু এই পাশে টেনে দিচ্ছি, এই দিলাম। এখন আপনি এখানে আপনার মতো করে ধরেন এই জিনিসটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এরপর আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড ধরেন এইখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, এই যে ব্যাকগ্রাউন্ড, সো এটাকে নিয়ে আসলাম এইখানে দিয়ে দিলাম, এটাকে পিছে দিয়ে দিলাম রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, অথবা মাউস দিয়ে রাইট ক্লিক করে অথবা শর্টকাট দিয়ে। তো এবার এটাকে সাদা কালার না দিলেই ফুটবে না, এই ধরেন এটা দিয়ে দিলাম। সো না দেখেন একটা প্রেজেন্টেশন হয়ে গেল নর্মালি। হ্যাঁ, এখন ফন্টের এখানে কিন্তু অনেক টাইপ আছে, সো এটা করা যাবে এটা দিয়ে। আমাদের এই লিঙ্কে 2 মিনিট টাইম আছে, আমরা নেক্সট লিঙ্কে আসি, তারপর বাকিগুলো নিয়ে আলোচনা করব। সো তাহলে দেখেন প্রেজেন্টেশনটা হয়ে গেল। এখন আপনি এখানে আরেকটু চাইলে এখান থেকে ওইটা নিয়ে বাঁকা একটা লাইন বাঁকা করে দিতে পারেন। এইভাবে ধরেন, এইভাবে একটা এই বড় আর একটা এইভাবে ছোট। এটা আসলে আমার মানে মাউস দিয়ে করা, মাউস দিয়ে তো অত পারফেক্ট রেজাল্ট আনা যাবে না। আর আমি এখানে স্কেচ করি নাই, আগে কোনো চিন্তা নেই, আমি আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি মাউস দিয়ে।
পারফেক্ট রেজাল্ট কখনোই চিন্তা করা যাবে না। যখন আপনি বাসায় মাউস দিয়ে করবেন, একবার হচ্ছে না, টান 3বার দিবেন, কিন্তু এখানে আমি যদি 3বার দিয়ে দেখাই, জিনিসটা আরও অনেক বড় বিষয় হয়ে যাবে। যার কারণে আমি প্রসেসটা দেখাচ্ছি, প্রেজেন্টেশনটা দেখাচ্ছি, আপনারা যেটা করবেন এই জিনিসগুলো ফলো করবেন এইভাবে, ঠিক আছে? তো আমি এটাকে এইভাবে রেখে দিলাম, তাহলে এখানে এটা প্রেজেন্টেশন আসে। এটাকে আপনি লম্বা আকারে প্রেজেন্টেশনও করতে পারেন। যেমন আপনি এইভাবে না নিয়ে আপনি আর্টবোর্ডটাকে ঘুরিয়ে দিলেন, এইভাবে ঘুরিয়ে দিলেন। এখন ধরেন আপনি এটা এখানে রাখলেন, এতটুকু রাখলেন, বা আপনি ছোট করে রাখলেন, হতে পারে এরকম। দেন আপনি সেভ দিলেন এইভাবে, ঠিক আছে? মানে স্কোয়ার শেপ আকারে, ঠিক আছে? এইভাবে করতে পারেন। তো আমি পরেরটায় যাচ্ছি, গেল এটা। এরপরে আমি যদি এটার কথা চিন্তা করি, দেখেন, আচ্ছা বাকি যেগুলো আছে ওগুলো আমরা একটু করে নিই, তারপর আমরা কাস্টম আমরা ইয়ার মতো করব। আমরা আমাদের নিজস্ব কিছু ব্রাশ দিয়ে, যেমন এইটার কথা যদি চিন্তা করি, এখানে দেখেন আরো অনেক ধরনের, এই যে দেখেন অনেক ধরনের ব্রাশ আছে। তো এখান থেকে যে কোনো একটা ব্রাশ নেন, ওই ব্রাশগুলো কিন্তু প্রত্যেকটারই ইন্ডিভিজুয়াল টান আছে, দেখবেন এই যে এখান থেকে নেন। আপনি এটা পেইন্ট ব্রাশ, ব্লব ব্রাশ, যে কোনো দুইটার একটা, যে কোনোটা দিয়ে করতে পারবেন। তো এটা দিয়ে করলে হবে কি, এটা স্ট্রোকে থাকবে, স্ট্রোকটাকে আপনি পরে এই যে বড় ছোট করতে পারবেন, নিজের মতো করে বড় ছোট করতে পারবেন। এই স্বাধীনতাটা আপনার স্ট্রোকে আছে, কিন্তু ব্লব ব্রাশে এই স্বাধীনতা নাই। এই ধরেন সাপোজ এই, তো এইটা আপনি যদি চান যে না আমার এটা একটু এই জায়গা থেকে আমার একটু জাস্ট এই পয়েন্টটাকে আমি একটু মিলাই দিবে, এইভাবে এই আনবো, এটাকে এই মডিফাই করব, যেহেতু পয়েন্ট এটা এইগুলো কিন্তু এই জায়গায় এই পেইন্ট ব্রাশটায় স্বাধীনতা আছে, যেটা আপনার ব্লব ব্রাশে কিন্তু নেই। এটা কিন্তু বুঝতে হবে। তো ঠিক আছে, তো এটা এটা যদি আমরা একটু ট্রাই করি, একটু নিজস্ব ভঙ্গিমে আমরা এটা একটু ট্রাই করব। ধরেন আমরা এইটা নিলাম একটু বাঁকা শাঁকা, এইখান থেকে ব্লব ব্রাশটা নিলাম, ব্রাশটা একটু ছোট করে নিচ্ছি, সাইজটাকে 10 করে নিচ্ছি। 10টা বেশি ছোট হয়ে গেল, 20। মোটামুটি ঠিক আছে। এটা এখান থেকে ব্রাশগুলো সাইজ আছে। সো আমরা এইটা দেখে দেখে একটু করার চেষ্টা করছি। সো এখান থেকে টান দিচ্ছি এইভাবে, এই দেখেন এখান থেকে এই এসে, তো আমরা এর মতো করি, এই যে আমরা একটু ডিফারেন্ট করলাম। এরপর ধরেন এই আমরা সোজা গেলাম, এই দেখেন আমার টানটা কিন্তু ওই যে আমার ইসের কারণে, এটা বলতে পারেন এই যে মাউসের কারণে কিন্তু এটা পারফেক্ট টানটা হয়নি। আমি যদি ট্যাবলেট ইউজ করি তাহলে কিন্তু আমার পারফেক্ট টান হবে। ধরেন এটাকে আমি আর একটু নিচে নামাবো, সাপোজ এইরকমটা, এই নামালাম, অ্যান্ড দেন আমরা এটাকে আবার যাচ্ছি, এই ধরেন এই, তারপরে এখান থেকে আমি ধরেন উপরে গেলাম, ধরেন আমার একটু বাঁকা হচ্ছে, আমি এটাকে মেনেই নিচ্ছি, কারণ মাউস দিয়ে আসলে এত সোজা পারফেক্টলি করা সম্ভব না। তারপর ধরেন এই ধরেন বাঁকা করে এই নিলাম, মিলিয়ে দিলাম এটাকে। এরপর আল্লাহ, এখন এইখানে ওদের মতো দিলাম এরকম। হ্যাঁ, এখন ওদেরটার চেতে আমাদেরটা একটু ভিন্নতা আসছে। এখন আমি যদি এখানে এইটাকে সিলেক্ট করে এখান থেকে যদি আবার একটু একটু মডিফাই করার চেষ্টা করি, ধরেন এটা এরকম,
সাপোজ, ঠিক আছে, এরকম দিলাম। এখন দেখেন এইখানে আমি এটার সাথে যদি আমি মিলাইতে চেষ্টা করি, যে আমি এখান থেকে যে এই টানটা দিলাম, এখন এই দিক থেকে আরেকটা টান এনে আমি মিলাবো, তো সেক্ষেত্রে যদি আমি এদিক থেকে টান এনে মিলাই, তাহলে ওই যে দেখেন আকৃতি, আকার, গঠন, ওইটার প্রতি চিন্তা করতে হবে। কিন্তু দেখেন এই যে এখানে যেটা আছে এটা কিন্তু রশ্মির মতো হয়ে যাবে। তাইলে চিন্তা করতে হবে এইখান থেকে ফাঁকা জিনিসগুলো, ওই যে এইখান থেকে যেভাবে মিলাইছে সেগুলো আমরা মিলাইতে পারি, এই যেভাবে মিলাইলো। আবার এখানে এই যে রেফ হয় কিনা এটাও চিন্তা করতে হবে। এই জন্য এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সাপোজ আমরা এইভাবে মিলাচ্ছি, না এটা রশ্মি হয়ে যায়, দেখছেন, ওটা কিন্তু বোঝা যায় এইভাবে। আমরা যদি এইভাবে চিন্তা করি, একটু ডিফারেন্ট লুক আনলাম। সাপোজ এরকম। এখন আপনি বাকিগুলোকে আপনি মডিফাই করবেন। এটা যদি আমাদের ওই যে স্ট্রোক হইতো তাহলে কিন্তু আরো ইজিলি হইতো। এখন আপনি যেটা পারবেন এখানে নিজের মতো করে এই যে এগুলো এইভাবে মডিফাই করা। যেমন এই যে একটু বেশি হয়ে গেছে, এখানে পেন টুলের মধ্যে গিয়ে এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই যে এটাকে মডিফাই করা, এইভাবে এগুলোকে মডিফাই করা। পেন টুলটাই সিলেক্ট করে বাকিটাই যেভাবে মডিফাই করে নেবেন, এগুলাকে নিজের মতো করে মডিফাই করে নেবেন। দেন ধরেন আমরা এইটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসছি। এখন এই সবগুলোকে একটা কালার দিব গ্রেডিয়েন্ট, কিন্তু এখানে দেখেন আলাদা আলাদা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে, তাই না? তো এই জন্য এটাকে কি করব, অবজেক্টে নিয়ে যাব। অবজেক্টে গিয়ে কোথায় যাব, এখান থেকে যাব পাথে, পাথ থেকে না পাথে না, আমরা যাব কম্পাউন্ড পাথ, এখান থেকে মেক করে দেব। মেক করে দিলে এটা একটা শেপ হয়ে যাবে। দেন আমরা গ্রেডিয়েন্ট টুলসে গিয়ে এটাকে যদি কালার দিই তাহলে এটা একটা শেপে কালার চলে আসবে। এই যে দেখেন একটা শেপে কালার চলে আসলো। এখন আপনি আপনার মতো কালার দিয়ে দেন এখান থেকে। ধরেন আমি এই কালারটা দিলাম, আর হোয়াইট আছে হোয়াইটই থাকুক, একটু এটাকে অ্যাডজাস্ট করে দিলাম এইভাবে। এখন এটার নিচে আমরা একটা ব্ল্যাক কালার দিয়ে দিব, বা আমাদের এখানে দেখি স্যাম্পল আছে নাই, তাহলে আমরা ওই যেটা আছে এটাকেই যদি আমরা একটু বড় করে দিই, এটাকেই যদি বড় করে দিই একটু এইভাবে, এই সাপোজ। আর এখানে সিলেক্ট করে এটাকে আমরা চাইলে ইফেক্ট স্টাইলস এরকমে গিয়ে এখান থেকে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে দিতে পারি। এই যে ড্রপ শ্যাডো চলে আসছে, যা যা আছে দিয়ে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে দিতে। সো নাও দেখেন এখন চলে আসছে কিন্তু। হ্যাঁ, এই সিম্পল, মানে ওইটার থেকে ইন্সপায়ার বা আইডিয়া নিয়ে আমরা নিজেরা ট্রাই করছি। এটাকে আমি ক্রপ করে দিচ্ছি। ক্রপ করে এইভাবে নিয়ে নিলাম। আর আমরা যদি চাই এটাকে একটা একটু ডিফারেন্ট করার জন্য, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সেম, তাহলে আমরা একটা কাজ করি, এই কালারটা দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। লেয়ারটা ট্রান্সপারেন্সি নর্মাল, এখান থেকে ব্লেন্ড করে দিলাম। এই এরকম দিয়ে একটু ব্লেন্ড করে কালারটাকে অ্যাডজাস্ট করে দিলাম। আমার মনে হয় মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই থাকুক এরকম। সো এটা হয়ে গেল এরকম। এরপর আসেন একটা ব্যাকগ্রাউন্ড আনি, এইটাকে নিয়ে আসি। এবার আমরা একটু কাস্টম চিন্তা করি। Ctrl+2 দিয়ে এটাকে লক রাখলাম। এবার দেখেন এই যে স্বপ্নযাত্রা আছে, এইটা দেখেন এই যে ব্রাশগুলো কি ফাটা ফাটা ছেঁড়া ছেঁড়া। তো এইটা কিভাবে করবেন? এটা করার জন্য এখানে দেখেন আর্টিস্টিক ক্যালিগ্রাফির এইখানে যে ব্রাশ আছে সেখানে কিন্তু নাই। আপনি যদি একটু ক্লিক করেন ডানে, এইখানে দেখেন এক ধরনের ব্রাশ আছে, এই দেখেন
আর এইবার যদি এই চক ব্রাশ যদি এখানে না পান, তাহলে আমি আপনাদের যে রিসোর্স দিয়ে দিছি এগুলো ভাঙবো আমরা একটু পরে। কীভাবে করব, ধরেন আমি তিনটাকেই নিয়ে আসছি, এখান থেকে ভাঙবো, কিন্তু আগে এগুলো আমরা ব্যবহার করি। সো আমরা এই যে এইটাকে নিচ্ছি, চক ব্রাশ রাউন্ড যেটা আছে এটাকে নিলাম, সিলেক্ট করলাম, করে আমি যাচ্ছি ব্লব ব্রাশে যাচ্ছি, বা পেন ব্রাশ দিয়ে এবার যদি একটু দেখি, পেন ব্রাশটা এই যে নর্মালি পেন ব্রাশে যেটা আছে স্ট্রোকে সাদা কালারটা দিয়ে দিচ্ছি, এই যে। তো এটাকে সিলেক্ট করে পরবর্তীতে বড় ছোট করতে পারবো, ঠিক আছে। দেখি পেন ব্রাশ দিয়ে এঁকে। তো আমরা এই যে স্বপ্নযাত্রা যেটা আছে এটাকে আমরা একটু অন্য রকমের লিখি, এটা নিলাম, স্ট্রোক কালার নিলাম। এটাকে যদি আমরা একটু ডিফারেন্টভাবে লিখতে চাই, যেমন যাত্রাপথ, আমরা যদি এইভাবে লিখি, তো রাউন্ড রাউন্ড চলে আসতেছে। এখান থেকে টানটাই দেখেন, সোজা এসে যদি আমি এদিকে যাই তাহলে এখানে একদম কর্নারটা এইভাবে হয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমি একটু হালকা এই এসে সোজা না যাই, সোজা এইভাবে এই আসলাম, সোজা না গিয়ে ঘুরিয়ে আসি, তাহলে কিন্তু এই যে এটা ঠিক আছে। তো এবার আমরা যদি এইভাবে দিই, ধরেন পথ, এটা থ যেটা, এটা তো, আর ওই যে যাত্রা তো এইটা, আর এইখানে এইটাকে এই নিয়ে আসলাম। এখন আমরা এটাকে একটু মডিফাই করব, একটু বড় করে দিলাম, ফন্টটাকে একটু মোটা করে দিলাম, যেহেতু স্ট্রোক কিন্তু এখন সব কিছুই স্ট্রোকে কন্ট্রোল করা যাবে। সো এই দুইটাকে আমরা একটু জয়েন করে দিতে পারি, এই পয়েন্টটা ধরে এই পয়েন্ট দুইটাকে একটু জয়েন করে দিতে পারি। তো এটা আর এইটা দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, এখান থেকে জয়েন, সো জয়েন করে দিলে এটা জয়েন হয়ে যাবে, একসাথে হয়ে গেল। এরপরে এই যে এখানে একটু ঝামেলা হয়ে গেছে, এই ঝামেলাটাকে আমরা এইভাবে সলভ করে নিতে পারি, কারণ এইটা যেহেতু এখন আমাদের ইসে আছে, স্টকে আছে, এটাকে যে কোনোভাবে আমরা একটু কন্ট্রোল করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে কোনো সময় যে কোনোভাবে এটাকে কন্ট্রোল করে নিতে পারবো। এই যে এটাকে একটু যদি এই উঠে নিই, এই নিলাম, ওইটার চাইতে কিন্তু ডিফারেন্ট এটা। তো এরপরে উপর থেকে আমরা একটা কাজ করি, এখান থেকে এটাকে এইভাবে একটা ইয়ে দিয়ে দিচ্ছি, এই সামথিং এরকম, এটা দিলাম। অ্যান্ড দেন এই যে এখানে একটু রাউন্ড দরকার, সো এবার এইটাকে শুধু এই পয়েন্টটাকে সিলেক্ট করে একটু রাউন্ড করে দিচ্ছি, আর এটাকে ক্লিক করে এদিকে দিয়ে দিচ্ছি, একটু এরকমটা দিয়ে দিচ্ছি। এই স্বাধীনতাটা কিন্তু আমাদের স্টকে পাওয়া যাচ্ছে। তো এই করলাম, হয়ে গেল। এখন আমরা যদি চাই মোটা করে একটা টান দিয়ে এইটা দিয়ে দিব, অথবা এই যে এখানে দেখেন আমি কিছু জিনিস নিয়ে আসছি, এই জিনিসটাও আমরা দিয়ে দিতে পারি। কীভাবে দিব এটাকে, তো এটাকে সিলেক্ট করে আমরা ভেঙে ফেলবো। ভাঙবো কীভাবে, আমরা ভাঙতে পারি হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে এখানে সরাসরি ইমেজ ট্রেসের উপরে ক্লিক করলে এটা ভেঙে যাচ্ছে এইভাবে, আর একটা হচ্ছে এটাকে যদি পারফেক্টলি ভাঙতে চাই সেক্ষেত্রে আমরা উইন্ডোতে চলে যাব, উইন্ডো থেকে দেখবেন এখানে ইমেজ ট্রেস আছে, সরাসরি ক্লিক করলে আপনি রেজাল্টটাকে কন্ট্রোল করতে পারেন না, কিন্তু ইমেজ ট্রেসে গেলে আপনি দেখবেন রেজাল্ট কন্ট্রোল করা যায়। যেমন আমি প্রিভিউতে অন করছি, তো এটা আমার রেজাল্ট, কিন্তু আমি চাচ্ছি এটাকে আরও পারফেক্ট করতে, তাহলে আমরা এই থ্রেশহোল্ড যেটা আছে এটাকে আমরা এইভাবে ডানে সামনে পিছিয়ে করে এটাকে আমরা পারফেক্ট করতে পারি। এই যে এভাবে পারফেক্ট ভাঙতে পারি, মানে কোনো একটা শেপকে আমরা চাচ্ছি এভাবে, এখানে রাস্টার টু ভেক্টর সেটা করতে পারি। তারপর হচ্ছে অ্যাডভান্সে যেতে পারি, গিয়ে যে পাথ আছে যেটা সেটাকে আমরা একটু মডিফাই করতে পারি, কর্নার আছে সেটাকে মডিফাই করতে পারি, করে আমরা এখান থেকে কেটে দিব। দেওয়ার পর এটা ট্রেস হলো, ট্রেস হওয়ার পর এটাকে এক্সপ্যান্ড করতে হবে, মানে শেপে আনতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড করলে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পর এখন সাদা যেটা আছে সবগুলো একসাথে সিলেক্ট করবো,
তো এইভাবে টান দিলে যে ভিতরে ভিতরে সাদাটা থেকে যায়। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমরা যে ম্যাজিক ওয়ান টুল আছে, ম্যাজিক ওয়ান টুলে সিলেক্ট করে এখানে সাদার উপরে ক্লিক করবো, তাহলে সেম কালার সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট হয়ে যাবে। দেখেন ডিলিট। এখন আমরা সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপে রাখবো, তাহলে এটা আসলে আমাদের ব্যবহারের জন্য রেডি। এখন আমি যদি এখানে কোনো কালার দিই, সেই কালারটা খুব ইজিলি এখানে ব্যবহার হবে। এই দিলাম, এখানে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি, ওই কালারটা দিয়ে দেখি কিভাবে ফুটে। এটা আই থিঙ্ক খুব বেশি ভালো ফুটে নেয়, আমরা দেখি একটু ডিফারেন্ট কালার দিয়ে কোন কালারটা ভালো ফুটতে পারে। আগের কালারটাই নট ব্যাড, এটাই ভালো ফুটছে মোটামুটি আর কি। সো দেখেন আমরা এইখান থেকে কি করলাম, এটাকে আমরা হচ্ছে আইডিয়া বা কনসেপ্ট হিসাবে নিলাম, কিন্তু আমরা কিন্তু সরাসরি এটা ব্যবহার করিনি, আমরা কিন্তু ব্যবহার করলাম অন্যটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কাস্টম বিষয়টা। তাহলে গেল এটা। দেখেন প্রেজেন্টেশন আপনি যদি নর্মালি ওইটা করেন, ওইটার চাইতে এই প্রেজেন্টেশনটাই কিন্তু আপনাকে লুক দিচ্ছে। আপনি চাইলে এই সাদা সাদা যেগুলো আছে সবগুলোকে সিলেক্ট করেন, সাদা কালার যেটা আছে সবগুলো সিলেক্ট হলো, একদম র সাদা না, আপনি এখান থেকে গিয়ে সাদা আর হলুদের মাঝখানে যে সাদাটা আছে এই টাইপের, সেটা দিলে আবার একটু আর্টিস্টিক মনে হবে। এই দেখেন এখন একবারে ফকফকে সাদা না, একটু আর্টিস্টিক মনে হচ্ছে। ঠিক আছে, সো এটা গেল। আর টাইপোগ্রাফিতে যে মাত্রা, আপনি চাইলে এখানে মাত্রা এটাও দিতে পারেন, কিন্তু মাত্রাটা ওই যে বললাম না, এটার গঠন সব কিছু আলাদা আলাদা, সো এটা না দিলেও যে আহামরি তেমন কিছু হবে বিষয়টা এরকম মোটেও না, আর দিলেও যে বাজে লাগবে বিষয়টা এরকম না। তো আমি আপাতত দিচ্ছি না, যেহেতু বা দিলে সবগুলোতেই দেওয়া লাগে এরকম একটা বিষয়। ঠিক আছে, সো থাকুক এরকম। গেল এটা। হ্যাঁ, এবার এটাকে আমরা আলাদা করি। এবার আসেন আমাদের এই যে সেট, সো এইটাই যদি আসে, এটা আমরা কাস্টম নিজেরা যদি একটু করার চেষ্টা করি, এখান থেকে কনসেপ্ট নিচ্ছি। তো আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক রাখছি। এবার আমরা এখানে লিখব। আচ্ছা, এখানে আবার একটু এক ভদ্রলোকের নাম আছে, কপিরাইট দিয়ে নিয়াজ ভাইয়ের, আমরা এটাকে একটু ক্রপ করে নিচ্ছি। কনসেপ্ট নেওয়ার জন্য এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক রাখলাম। এবার আমরা নিজেরা ব্রাশ বানাবো। হ্যাঁ, যেমন এই দেখেন এইখানে তবু জীবন যাচ্ছে কেটে, এখন এই যে তবুর এইটুকু মোটা, এইটুকু চেকন, এইটা কিভাবে করা যায়? আমরা এই মকসেদের উপরে তবু জীবন কেটে যায় এরকম একটা লুক আনি। তো এটা করার জন্য আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। প্রথমে রেক্টেঙ্গেলটা এভাবে তৈরি করছি, কালো কালার দিয়ে দিচ্ছি বোঝার জন্য, পরবর্তীতে চেঞ্জ করে নেব। তো এখন আমার লাগবে এক পাশ চেকন এক পাশ মোটা, তাহলে আমি এক পাশ চেকন এক পাশ মোটা কিভাবে করতে পারি? তো এটাকে আমরা সিলেক্ট করে এখানে একটা টুলস আছে, টুলসটার নাম হচ্ছে ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম। এটাকে সিলেক্ট করলে দেখবেন এখানে একটা টুলস আছে, এটার নাম হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট। পার্সপেক্টিভ ডিস্টর্ট এই টুলসটায় যাবে, গিয়ে এই পয়েন্টটা এসে এরকম একটু মোটা করে দিলাম একটা পাশ, আর একটা পাশ একটু চেকন করে দিলাম এরকম। ঠিক আছে, তাহলে একটা পাশ বা চেকন একটা পাশ মোটা হয়ে গেল। এখন আমরা এটাকে একটু অ্যাব্রো থ্যাব্রো করবো, যেমন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটাকে একটু এরকম করে নিলাম, এটাকে একটু এরকম করে নিলাম, একবারে অরিজিনাল শেপ না। তারপর এটাকে একটু বাঁকা করে নিতে পারি আমরা, কার্ভেচার টুলসে গিয়ে এখানে একটু ক্লিক করে এখানে একটু ক্লিক করে একটু বাঁকা করে নিলাম আর কি। এরকম মানে সচরাচর নর্মাল যে টেক্সটে থাকে ওরকম না, আমরা একটু এই যে একটু বাঁকা করে নিলাম। বাঁকাটা যদি আবার দৃষ্টিকটু হয় তাহলে পরে অ্যাভয়েড করবেন। আমি একটু মডিফাই করে নিলাম, এই টাইপের কিছু আর কি। তো এটা আমাদের কি একটা কাস্টম শেপ, এটা আমরা শেপটা তৈরি করলাম। এখন এই শেপটা দিয়ে আমরা ব্রাশ কনভার্ট করব। এটাকে সিলেক্ট করব, এটাকে কেটে দেবো, কেটে দিয়ে আমরা আমাদের এইখানে যে প্রিসেট আছে দেখবেন, এই যে ব্রাশের প্রিসেট আছে, একটা হচ্ছে ব্রাশ লাইব্রেরি, একটা হচ্ছে ব্রাশের প্যালেট বা প্রিসেট। তো ওই প্যালেটটাকে ওপেন করতে হবে। তো এইটাকে এখানে না পেলে আমরা এখান থেকে চলে যাব ব্রাশ, বি ফর ব্রাশ, এই যে ব্রাশ একটা, ব্রাশেস একটা হচ্ছে ব্রাশ লাইব্রেরিজ, সো ব্রাশেসে যাব। তো এইখানে আমরা কি করবো, আমরা যে ব্রাশটা বানাইতে চাই সেটাকে কান ধরে ওই শেপটা মডিফাই করার পর কান ধরে এখানে নিয়ে আসবো, এই চলে আসলো।
এখন এইখান থেকে আর্ট ব্রাশে ক্লিক করব, আর্ট ব্রাশ, এরপরে ওকে করে দেব। এরপর আপনি আপনার মতো একটা নাম লিখতে পারেন, যে মাই ব্রাশ 1, মাই ব্রাশ 2, মাই এরকম সামথিং ব্লা ব্লা। আর এখানে একটা সেটিং আছে, ওই যে বরাবর আগের মতো এখানে আর এগুলো টিউটোরিয়াল আছে, এগুলো নিয়ে অনেক কাজ আছে। স্ট্রেস, কতটুকু স্ট্রেস হবে, মানে আপনি চাচ্ছেন এতটুকু থেকে এতটুকু স্ট্রেস হবে, বাকিটা সেম থাকবে, এরকম অনেক বিষয় আছে। আর আপাতত এখানে কোনো সেটিং দরকার নেই, আপনি জাস্ট যা আছে তাই করে ওকে করে দিতে পারেন। তো এই যে দেখেন আমার ব্রাশটা রেডি হয়ে গেছে। এবার আপনি এটাকে একটা পাশে রেখে দেন বোঝার জন্য। তারপর আপনি আমাদের পেইন্ট ব্রাশের যে টুলসটা আছে সেখানে আসতে পারেন, বা ব্লক ব্রাশে আসতে পারেন। দেখেন আমি ওই ব্রাশটা সিলেক্ট করে এখন আমি তৈরি করছি। দেখেন পেইন্ট ব্রাশ নিতে হবে এটা। এই দেখেন এখন কিন্তু আমার ওইরকম ব্রাশ চলে আসছে। দেখেন এই যে একটু বাঁকা তারা সব ছিল, এখন যদি আমি এরকম শ লিখি, দেখেন দেখেন সব কিছু চলে আসছে। তো আমরা শহর লিখি, এখানে শহর, এইভাবে লিখলাম। এই লিখলাম। পরে এডিট করব। এরকম কিছু একটা কমছে। তো এইভাবে আসবো, আসার পরে আমরা এই যে এখান থেকে আমার এখন এটাকে একটু কন্ট্রোল করতে হবে। সো আমি ডিরেক্ট সিলেকশন টুলস নিলাম, এটাকে একটু সামনে এগিয়ে এগুলাকে আমি আমার মতো একটু মডিফাই করে নিচ্ছি। এই পয়েন্টটাকে ডিলিট করে এটাকে, এগুলোকে জাস্ট আমি আমার মতো কন্ট্রোল করে নিচ্ছি এরকমটা। তারপর এই পয়েন্টটাকে ধরে অ্যাডজাস্ট করে দিচ্ছি সাপোজ, দেন দুইটা পয়েন্ট ধরে একটু উপরে উঠিয়ে দিলাম, পরে আমরা ঠিক করে নিব। আর এটাকে ধরে একটু বড় করে দিচ্ছি। এরকম টাইপের কিছু একটা ধরুন। এখানে তো শহর রটা থাকবে, তাই না? তাহলে আমরা এই যে এখান থেকে সিজার টুলস আছে, এখানে গেলে দেখবেন সিজার নামে একটা টুলস আছে, এটা হচ্ছে লাইন কাটে স্ট্রোক। তাহলে এখানে ক্লিক করলে দেখবেন এই যে কেটে গেল। ঠিক আছে, ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এখন শোনা যাচ্ছে। তো এখান থেকে এটাকে আমরা জাস্ট মডিফাই করে নিচ্ছি, সোজা করে নিলাম, এটাকে সোজা করে নিলাম, এগুলো পরবর্তীতে আমরা একটু মডিফাই করে নিব। বা এইখানটায় আমি যদি আর একটু তৈরি করে নিই, ব্রাশ প্রিসেট এখান থেকে একটু তৈরি করে নিচ্ছি। আচ্ছা এটা আবার হচ্ছে যেহেতু পুরো থাকবে, আমরা একটা কাজ করে এটা ভাঙার পরে এটা কাজ করবো না, আমরা আপাতত এই জায়গাটা রাখি, তারপর এটাকে ভেঙে ওইখান থেকে একটু বের করে দেবো না। আর এখান থেকে এটাকে একটা পয়েন্টকে একটু ডিলিট করে দিই, এই ধরেন মানে নিজেরা একটু কাস্টম করে নিলাম আর কি, পরবর্তীতে তো এগুলো এডিট করবই এইভাবে। তো এখন এইটাকে সবগুলাকে আমরা এইভাবে তৈরি করার পরে আমরা এটাকে কি করব, ভাঙবো। এখন এটা কিন্তু লাইনে আছে, হ্যাঁ, এটাকে আমরা ভাঙবো কিভাবে, আমরা লাইনটাকে এক্সপ্যান্ড করে দেব। এটাকে একটু আচ্ছা আগে এক্সপ্যান্ড করি। সো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট, এই যে দেখেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, মানে যে আমরা ইফেক্টটা দিয়েছি এই ইফেক্টটাকে আমরা ভেঙে ফেলছি, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ভাঙা হয়ে গেল।
ভাঙার পরে আমরা এটাকে কি করব, জোড়া লাগাবো। সো আমরা জানি জোড়া লাগাই কিভাবে। সো দুইটাকে সিলেক্ট করে আমরা চলে যাব শেপ বিল্ডার টুলসে, গিয়ে এভাবে এই যে জোড়া লাগিয়ে দিচ্ছি, জোড়া লেগে গেল এটা। সো একটা জোড়া লাগলো, তারপর এটা তো জোড়া লাগানো আছে, এইটাকে জোড়া লাগাচ্ছি জাস্ট, এই বাকিটাকে ফেলে দিচ্ছি যে এখান থেকে। এখন এই জায়গাটাকে আমরা একটু মডিফাই করে দিব পরে। সো এটা হয়ে গেল। এখন এই যে এইটার উপরে এখানে মনে হবে একটু সেট করছে এটা, তো এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে একটু সামনে আগাবো, এগিয়ে দিলাম। দেন এইটাকে নিয়ে আমরা চলে যাব অবজেক্ট থেকে চলে আসবো পাথ থেকে অফসেট পাথ। সো অফসেট পাথে গিয়ে এই যে এখান থেকে আমরা নিজেদের মতো কতটুকু এখানে গ্যাপ রাখতে চাই সেই জায়গাটুকু রাখবো, রেখে এখান থেকে ওকে করে দিচ্ছি। দেন যেটুকু আমরা অফসেট পাথ করে বাড়ালাম সেটা, আর এই শটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলসে গিয়ে ওইটুকুকে কেটে দিচ্ছি। তাইলে এই যে এখানে মনে হবে এই যে কাটাটা মনে হবে ওইটার মধ্যে ঢুকে গেছে বিষয়টা, ঠিক আছে। তো এটা গেল। দেন এই যে রটা আছে, ঠিক একই রটাকেও আমরা এইভাবে এইখানে একটু সেট করে দিব। দেন এটাকে সিলেক্ট করে অবজেক্ট, ওই একই মান পাথ থেকে অফসেট পাথ, এই 10 দিয়ে ওকে করে দিচ্ছি। দেন এই যেটুকু বাড়লো সেইটুকু সিলেক্ট আছে, দেন এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসে গিয়ে অল্টার ধরে মাইনাস, ঠিক আছে। এবার হয়ে গেল। এখন আমরা এইখানে আমাদের এই ধরেন এইখান থেকে এটাকে ছোট করে আমরা রটা করে দিচ্ছি। এইখান থেকে নাইফ টুল দিয়ে এইটুকু কেটে দিচ্ছি, সাপোজ এইটুকু কেটে দিলাম, এটাকে এইভাবে করে ওইখানে নিয়ে যাচ্ছি। আর এইটাকেও আমরা এখান থেকে একটু বাঁকা করে দিই এটার মতো করে। আচ্ছা, এটা বাঁকাই আছে। সো এটাকে এইভাবে এরকম সিলেক্ট করে এটাকে অফসেট পাথ থেকে একটু বাড়িয়ে নিচ্ছি, অফসেট পাথ ওই একই মান থাকবে, অবজেক্ট অফসেট পাথ ওই 10ই থাকবে। দেন ওই যেটা বড় হলো সেটা, আর এটাকে দুইটাকে সিলেক্ট করব, একটু বেশি হয়ে গেছে, একটু নিচে নামাই, এটা আর এটা দুইটাকে সিলেক্ট করে মাইনাস। এই তো আমার নর্মালি একটা নিজের মতো একটা ডিজাইন হয়ে গেল। এখন এইটাকে আমরা এখান থেকে ধরেন এইখান থেকে আমরা সোজা করবো, এই যে এখান থেকে এই ধরেন এই এইরকম টাইপের একটা লাইন নিয়ে নিলাম, এই লাইনটা। এই লাইনটা দ্বারা বাকিগুলোকে আমরা একটু কেটে আলাদা করে নিচ্ছি। এটা এরকম থাকুক। অ্যান্ড দেন এই লাইনটাকে আমরা এখান থেকে এই যে ইউনিফর্ম আছে, ইউনিফর্মটাকে এই যেভাবে উইথ প্রোফাইল দিয়ে মোটা করে নিচ্ছি, একটু উইথ প্রোফাইলটা চেঞ্জ করে এইভাবে ধরেন 15, ওকে 15 করে নিলাম। দেন এই শহরের এইটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম, এটাকেও ভেঙে নিলাম, ভাঙলো এটা। আর আমরা যদি চাই এটাকে মডিফাই করে এখান থেকে বাকি পয়েন্টগুলোকে একটু ডিলিট করে দিই, এই পয়েন্টগুলো লাগবে না, আর শুধু এই পয়েন্টটাকে ধরে আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। এইভাবে ওকে, ডান। মোটামুটি এটা হয়ে গেল। এখন এটার উপরে আমাদের এই যে এরকম বিল্ডিং টিল্ডিং এগুলো কিছু দিব। তাহলে আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের এই যে বিল্ডিং, কত ধরনের বিল্ডিং আছে সেই বিল্ডিংগুলোকে আমরা নিয়ে আসি। সো এখান থেকে যেটা লাগবে আই থিঙ্ক এটা দিলেই মোটামুটি আমার মনে হয় হয়ে যাওয়ার কথা, মোটামুটি এটা দিলেই ঠিক হবে। সো আমরা এটাকে নিতে পারি, আর এগুলো লাগবে না, এগুলোকে ফেলে দিচ্ছি। তো পারফেক্টলি করার জন্য আমি আগেও যেটা বলেছি, এটা সরাসরি চলে যাবেন উইন্ডো থেকে ইমেজ ট্রেস, এখান থেকে অপশনটা ওপেন করবেন, প্রিভিউটা অন করবেন, প্রিভিউটা অন করে এখান থেকে অ্যাডভান্সে যাবেন। এই যে যেহেতু ভাঙার পরে আপনি যেটা করবেন এখান থেকে আপনার মতো এই যেগুলোকে অ্যাডজাস্ট করবেন, মডিফাই করবেন। এই যে পাথ আছে, পাথটাকে অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে। এগুলো মডিফাই করবেন, করার পরে এটা এক্সপ্যান্ড করে দেবেন, দেন আনগ্রুপ করবেন। এখন আপনার এই যে সাদা কালারটা ডিলিট করতে হবে, তাইলে হচ্ছে
এই যে ম্যাজিক অন টুলে গিয়ে এখানে সিলেক্ট, ক্লিক, সাদা কিন্তু ডিলেট, দেখবেন অন্যান্য সাদা আবার ডিলেট হইতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, তো এবার এটাকে ধরে আমরা একটু ছোট করে নিচ্ছি, ছোট করে আমরা এখানে বাঁকা করে এখানে চলে আসতেছি। এবার এটাকে, তো এটাকে একটু নিজের মতো আর কি কাস্টম করে নিচ্ছি, এই করলাম, এই নিলাম। আর এই নিচের এই লাইনটাকে আমরা একটু ঠিক করে দিচ্ছি, লাইনটাকে এইখান থেকে পেন টুলে গিয়ে পয়েন্টটাকে একটু ডিলিট করে দিচ্ছি, পয়েন্টগুলোকে ডিলিট করে দিলে তাহলে আমরা এটাকে মডিফাই করতে পারবো। সো এই যে এখন মডিফাই করতে পারবো এইভাবে বাঁকা যতটুকু লাগে। সো আমি এই বাঁকা করে এটার সাথে আর কি অ্যাডজাস্ট করে দিলাম, এরকম সেটা করে দিলাম। এরপর আমি একটা এখান থেকে আর একটু সামনে যাচ্ছি, এটাকে নিয়ে ধরেন এই মকসুদ ভাইকে একটু উপরে উঠাই, আর এখান থেকে ওর এখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা একটা বৃত্ত তৈরি করতেছি, এটাকে নিচে পাঠাচ্ছি, স্ট্রোক কালার রাখি বোঝার জন্য। তো আমরা এইভাবে নিচ্ছি, এখন এইখান থেকে আমি কাটবো, সো এই জন্য আমি যেটা করতেছি এটা পেন টুল দিয়ে এরকম লাইন তৈরি করে নিচ্ছি, এই এখান থেকে কেটে আমি একটু আলাদা করে নিব, এই জন্য একটু লাইন তৈরি করে নিলাম এই। আর এইখানে যেহেতু রাউন্ড, তো এইখান থেকে আমরা একটু রাউন্ড করে দিচ্ছি, এই একটু রাউন্ড করে দিলাম, এখানে একটু রাউন্ড, এখান থেকে একটু রাউন্ড করে দিলাম এই। তো এবার আমরা এই শেপটাকে আর এই লাইনটাকে দুইটাকে সিলেক্ট করে আমরা চলে যাব শেপ বিল্ডার্সে, বাকিটা ডিলিট করে দিব। সো ডিলিট হয়ে গেল, এটা আর লাগবে না, এটাকে ডিলিট। অ্যান্ড দেন এইটাকে আমরা সিলেক্ট করে ফ্ল্যাট কালার দিয়ে দিচ্ছি, কালারটা হচ্ছে এইখান থেকে দেখবেন গ্রে স্কেল হয়ে গেছে। হ্যাঁ, এইরকম কালার না আসলে দেখবেন এখান থেকে গ্রে স্কেল হয়ে যায়, RGB CMYK যেটা চান দিলেই চলে আসবে। সো মোটামুটি এই গেল। এখন আমরা এখানে এইভাবে গুগল থেকে যদি সার্চ দেই, এখানে লিখব BIRD বার্ড ভেক্টর ইমেজ বা PNG, যা ইচ্ছা তাই লিখে সার্চ দিলে দেখবেন অসংখ্য পাখি গাছপালা যা লাগবে সব আছে। তো এখানে যা লাগবে সেই জিনিসগুলো যদি পেয়ে যান তাইলে পরে এখান থেকে কপি বা সেভ করে নেবেন। আচ্ছা, আমি এটা সেভ করছি, দিয়ে দিব না যেহেতু আপনাদের কাজ থাকবে ডেস্কটপে। তো এটাকে আমি আপাতত কপি করে এখানে নিয়ে আসলাম। তো একই ভাঙবো, সো ইমেজ ট্রেস করে ভাঙলে আসলে মানে এডিট করা যাবে না। অ্যান্ড এক্সপ্যান্ড, আনগ্রুপ, এরপর আপনার পাখি 2-4টা পাখি এই দিকে 2-4টা পাখি যতটুকু আপনার মনে হবে পারফেক্ট ততটুকু নিলেন। এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলাম, একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি। এই এখন এই আরেকটা হইলে খারাপ হয় না, মন্দ হয় না, আরেকটা নিচ্ছে এরকম। এই সবগুলোকে সিলেক্ট করে Ctrl G দিয়ে গ্রুপ করলাম। এবার ছোট করে আমরা জাস্ট এইখানটায় বসাই দিচ্ছি এই, ঠিক আছে। তো গেল এটা। এরপরে আমরা এটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য, আচ্ছা এগুলোকে সেভ দিই যদি দুর্ঘটনা ঘটে, সেভ দিলাম। এরপরে এখান থেকে আপনারা লিখতে পারেন যে সিটি ল্যাম্প ভেক্টর, এই যে এরকম সিটি ল্যাম্প ভেক্টর, অভাব নেই, এরকম পাবেন। এখান থেকে যে কোনো একটা নেন, দেখি আমাদের জায়গা কতখানি আছে, এখান থেকে আমরা এই টাইপের কিছু নিতে পারি। সেটাকে কপি করছি আমি আপনাদের জন্য, এটাকে সেভ করে দিয়ে দিব, ভেঙে নেবেন বা এইটাকে নিতে পারি, কপি, আচ্ছা সেভ করি, দিয়ে দেব আপনাদেরকে। এখানে এটাকে ভাঙবো। হ্যাঁ, সো এখন এইটাকে যদি আপনি এই কালারটাও রাখতে চান তাহলে পরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি 3 কালার আছে দেখেন,
আর ওই উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে ইমেজ ট্রেসে আসলো, দেখবেন এখানে এই যে ট্রেসিং এর এখানে রেজাল্ট ডিফল্টের এখানে কালার আছে, 3 কালার দিয়ে দেন ট্রেসিং করবেন, দেন একটু ট্রেস শুরু হবে। এখন 3টা কালার ও রাখবে, যে কোনো 3টা কালার। একটু ট্রেস হচ্ছে, সো মোটামুটি ট্রেস হয়ে গেল। 3টা কালার আছে, 1 2 3, এটা আপনি চাইলে এভাবে রেখে দিতে পারেন। এক্সপ্যান্ড, আনগ্রুপ। সো এখন বাকিটাকে ডিলিট করে ফেলছি, এগুলো ডিলিট। আর এই সাদা জায়গাটাকে আমরা ধরে রেড কালার করে দিচ্ছি, এটার সাথে একটু সামঞ্জস্য রাখছি। আপনি চাইলে ব্লু কালার, ইয়েলো কালার দিতে পারেন, ইয়েলো কালারও দেওয়া যায়। আচ্ছা, সিঙ্ক্রোনাইজ রাখার জন্য আমরা এই রেডটাই রাখি দেখি, তারপরে আর এই কালারটা দিয়ে দিচ্ছি। দেন এখানে সিলেক্ট করে এটাকে ছোট করে নিয়ে যাচ্ছি এখানে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে, এন্ড দেন এটাকে ছোট করে এই বসিয়ে দিচ্ছি। এই সো দেখেন আমাদের এখন একটা কাস্টম, পুরো কাস্টম একটা টাইপোগ্রাফি আমরা একটা বইয়ে যেভাবে হয় সেভাবে করে ফেললাম। এখন এইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আর বাকি যে কালো কালারগুলো যেগুলো আছে এগুলোকে ধরে আমরা, কালো কালো যেগুলো আছে, এটা তো আর লাগবে না, এটাকে ফেলে দিলাম, এটা ফেলে দিলাম। এটাকে একটু ফ্যাকাশে ফ্যাকাশে করে দিতে পারি। সো আমি এটাকে ডাবল ক্লিক করে এবার কালো সবগুলো যেগুলো আছে এগুলোকে সিলেক্ট করি। কালো যেগুলো আছে সবগুলোকে মোটামুটি সিলেক্ট করলাম, করে কালো কালারের মধ্যে এই যে গ্রে কালার টাইপের একটু আছে এইটা রাখবেন, তাহলে এটা লুক ভালো দিবে। পূর্ণাঙ্গ কালো না, হ্যাঁ, গ্রে ফ্ল্যাট কালার টাইপের। তো তাহলে এরকম শহর হয়ে গেল। এখন আমরা এটাকে প্রেজেন্টেশন যদি করি, তাহলে প্রেজেন্টেশনটা সুন্দরভাবে করার জন্য আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। ব্যাকগ্রাউন্ড কি এখানে আসছে? না, আনি নেই। এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, এই যে ব্যাকগ্রাউন্ড, এটা নিতে পারি, বা শহর টাইপের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো নিতে পারি। এটাকে একটু বড় করে দিয়ে দিলাম। অপাসিটি চাইলে আপনারা 70 করে দিতে পারেন, এই যে, ঠিক আছে। তো আমি একটু ক্রপ করে নিচ্ছি। এই সো নাও দেখেন প্রেজেন্টেশনটা হয়ে গেল আমার। তো এইভাবে আপনি আপনার মতো করে কাস্টমাইজেশনগুলো করে ফেলতে পারেন। এটা মনে হয় এটার সাথে মিল রাখার জন্য আর একটু বাড়াইতে হবে, কালারের লুকটা নাহলে ঠিক থাকবে না। 90 রাখছি, এখন ঠিক আছে, এখন লুকটা ঠিক আছে। এই তো মোটামুটি। তাহলে দেখেন এখান থেকে আমরা আইডিয়া নিলাম, আমরা কিন্তু সরাসরি ওইটা কপি করছি না, আমরা কিন্তু ওইটা রাখছি না, ওইটা নিয়ে আমাদের জাস্ট ওইটাকে আমরা ফলো করছি, কিন্তু ওইটার মতো হুবহু করছি না। গেল এটা। এরপরে এটা দিয়েও তো ব্রাশ বানানো যায়। এখন আপনারা বুঝতে পারছেন যে এগুলো দিয়ে ব্রাশ কিভাবে বানাবেন। এখন আমরা এই যে ঈদ মোবারকের এইগুলো যদি একটু দেখার চেষ্টা করি, ঈদ মোবারকের এইগুলো যদি দেখি, তাহলে আশা করি এই জিনিসটা কিভাবে হয় সেটা তো বুঝতে পারছেন। এই যে এটা এখান থেকে বানানো, এখন এটা বেশি আহামরি না। এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আর এটা কাটবেন কিভাবে সেটা তো জানি, অলরেডি বুঝি, তারপর একটু দেখবেন। এইখানে দেখেন, এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। তো এই যে বাঁকা যে জিনিসটা আছে, এই জিনিসটা আমরা পারবো। এটাকে একটু ক্রপ করে নিচ্ছি। ঈদ মোবারক এটা। তো আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাশে। এবার ব্রাশ লাইব্রেরিতে চলে যাব সরাসরি। আর্টিস্টিক ব্রাশ, এখান থেকে বিভিন্ন, আগে একটু বাসায় গিয়ে দেখতে হবে যে কোন ব্রাশের আসলে কি কাজ, এটা না দেখলে কিন্তু হবে না। এই যে কোন ব্রাশটা আসলে কি ভাঁজ দেয়, এখান থেকে মিলাই দেখতে হবে। দেখেন এটা একটা ভাঁজ দিল, এইটা কিন্তু আর একটা ভাঁজ দিছে, তাই না?
তো এরকম প্রত্যেকটা ভাঁজ দিয়ে দিয়ে আপনার দেখতে হবে। তো ধরেন আমি এখান থেকে ঈদ লিখবো সাপোজ, এরকম। এরকম দিলাম, পরে এটা আমরা মডিফাই করে নেব। এরকম সাপোজ। এটাকেই কপি করে দিয়ে দিব পরে। আকার হয়ে গেছে, জাস্ট কটা লাগবে। তো কটার জন্য আমি জাস্ট এইভাবে আচ্ছা এটাকে উল্টায় দিব, যেহেতু চেকন উল্টায় দেব। সো তাহলে এখন বাকিগুলো কপি করি, এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দিচ্ছি। এটাকে উল্টাইতে হবে আবার। হ্যাঁ, এখন ঘুরাইলে এই যে হয়ে যাবে। পরবর্তীতে আমরা এটা চেক অন করে দিব না, অথবা এখান থেকে আরেকটা ব্রাশ নিয়ে দেখি। কটা কত ঝামেলা। আচ্ছা এইটুকু রাখি, বাকিটা আমরা অ্যাডজাস্ট করে দেবো। এই দিলাম, এখন আমরা মিলাচ্ছি বাকিটা। এখন দেখেন এটাকে এই নিয়ে এলাম, এই নিলাম, এটাকে আনলাম আর একটু লম্বা করে দিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট টান দিয়ে দিচ্ছি। এই পরবর্তীতে এগুলো আমরা ঠিক করব। আচ্ছা এখানে ইউনিফর্মটা কাজ করবে না, আমরা এই এইটাকে ডিলিট করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই এই ধরনের এই টাইপের কিছু একটা। এটাকে একটু রোটেট করে নিচ্ছি। এবার এই আকারটা এখানে আনলাম, আকারটাকে আর একটু লম্বা করে দিচ্ছি, রটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি।
ঠিক আছে, এইটাকে এখানে নিয়ে আসতেছি। ও এটা তো বা হবে না, আর রকটা হবে এই পাশে। এইবার এইটাকে বাপরে বাপ, কত কষ্ট করার পর মিলাইলাম। ঈদ মোবারক গেল, ঈদটাকে মাঝ বরাবর নিয়ে আসছি, আর এর মতো এরকম একটা টান দিয়ে দিব। তো টানটা আমরা লাইন টুল নিচ্ছি, এই লাইনটা দিয়ে দিচ্ছি, স্টকের মান বাড়িয়ে দিচ্ছি এইরকমটা। তাহলে তো আমার এইখানেও এটা থাকবে না, তাহলে সিনক্রোনাইজ থাকবে না, এটা বাদ। এইটাকে নিয়ে যেতে হবে উপরে, দেন হচ্ছে ছোট করে দিতে হবে। আর 3 করে দিই, 3 করে দিলাম। এই তো দেখেন এটা হয়ে গেল। এখন এইখানে এই যে টুকটাক কিছু ডিজাইন আছে, ওদের মতো করে কিন্তু আমরা ফলো করলাম, কিন্তু আমরা কি করলাম, আমাদের মতো কাস্টমাইজেশন করলাম। ঈদ মোবারক, আমরা আমাদের মতো কাস্টমাইজেশন করছি, ওদের মতো কিন্তু রাখি না। কিন্তু ওইখানে একটা এই যে টুইস্ট আছে, এই টুইস্টটা আপনাদের একটু শিখাবো, এই জন্য এটা আমি স্পেশালি রেখে দিয়েছি। যাই হোক, আগে এই ডিজাইনটা করে নিই পুরোটা। অ্যান্ড এখানে এই যে কিছু এরকম রাউন্ড রাউন্ড আছে, আপনারা চাইলে সেই রাউন্ডটা করতে পারেন। আমরা একটু ডিফারেন্টভাবে সেই রাউন্ডটা দেখবো। তো আমি এটাকে সিলেক্ট করে একটা কপি করে রাখতেছি বোঝার জন্য, আর বাকি সবগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে চলে যাচ্ছি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। প্রথমে হচ্ছে ইফেক্টটা ভেঙে নিলাম, সব কিছু ভেঙে গেলো, কিন্তু লাইন দুইটা ভাঙে না, এইটা এইটা দুইটাকে সিলেক্ট করে আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম। ভেঙে নেবেন এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সটা হচ্ছে আমি কোনো ইফেক্ট দিলে সেই ইফেক্টটাকে ভ্যানিশ করব। আর এক্সপ্যান্ড হচ্ছে কোনো শেপকে স্ট্রোককে ফিলে কনভার্ট। এই বিষয়টা হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের মধ্যে মেইন পার্থক্য। সো আমি এটা করে নিলাম। এখন আমরা এখানে কোন জিনিসটা আমাদের অ্যাড করতে হবে একটু দেখে নিব। এই যে এখানে দেখেন সবগুলোকে অ্যাড করতে হবে, কোথায় কোথায় অ্যাড করতে হবে একটু দেখি। এই যেটা সবগুলোকেই সিলেক্ট করে এখান থেকে সবগুলোকে সিলেক্ট করলাম, যেখানে যেখানে আমরা অ্যাড করতে হবে, যে এইগুলো অ্যাড করতে হবে, এগুলো দেখতে হবে, এই যে এগুলো। আচ্ছা, সব অ্যাড করলে আবার সবগুলো অ্যাড হয়ে যাবে। এটাকে সিলেক্ট করে একটা একটা একটু সময় 5-7 মিনিট দিলেই এটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই দুইটা একসাথে হবে। এবার সবগুলো একসাথে হবে। তারপরে এই দুইটা, আচ্ছা মোটামুটি আমি আর ওদিকে যাচ্ছি না। এখন আমরা ওই যে বিষয়টা দেখাবো, এখানে আপনি যদি চান একটু ওই যে এই যে বিষয়টা, এটা ফলো করবেন। কীভাবে করবেন, তাকে আমি একটু কালার দিয়ে দিই, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দিচ্ছি 90 ডিগ্রি করে। এখানে একটু রেড কালার দিয়ে দিচ্ছি। এখন কেন রেড কালার নেবেন, রেড হলো ফেস্টিভ কালার, গোল্ডেন কালার এগুলো ফেস্টিভ কালার। এই যে দেখেন এগুলো ফেস্টিভ কালার, এই ফেস্টিভ কালারগুলো এই কারণে নেবেন। এখন এই যে এখানে এই জিনিসগুলো এক একটার উপরে যদি এইভাবে অ্যাপ্লাই হয়, তাহলে এই যে জয়েন করে নেবেন, নাহলে এই যে মানে এখন এইখানে একটা ঝামেলা হয়ে গেছে। এটাকে আমরা মার্জ জয়েন করে নিলাম, এই যে জয়েন করে নিলাম। হ্যাঁ, পাথফাইন্ডার টুল দিয়ে প্রথমে হচ্ছে মার্জ করলাম, তারপরে ইউনাইট করে দিলাম, জয়েন হয়ে গেলো। দেন এই দুইটাকেও এই সিলেক্ট করে, মাঝে মাঝে এরকম শেপ বিল্ডার টুলসে ঝামেলা হতে পারে, সেই ক্ষেত্রে এই যে প্রথমে মার্জ করবেন, তারপরে জয়েন করবেন, জয়েন হয়ে গেল। নাও এখন দেখবেন সব ঠিকঠাক আছে, দেখেন এখন ঠিকঠাক আছে। ওকে, এটা দুইটাকে সিলেক্ট করে ওই একই কাজটা করে দিই। এখন সবগুলোকে সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিচ্ছি।
এই মোটামুটি এখন ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন ওই বিষয়টা একটু আনবো, আর এটা নিচে থাকবে, নিচে রাখছি। এইটাকে সলিড একটা কালার দিই, এইখানে আর গ্রেডিয়েন্ট কালার দরকার নেই, এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমরা এইখানে একটা টুলস আছে, যে টুলসটার নাম হচ্ছে থুইরেল টুল। থুইরেল, থোয়ারেল বা থুইরেল, থুইরেলই বলে। এই টুলসটায় সিলেক্ট করবেন, করে ওই টুলসটার উপর ডাবল ক্লিক করবেন, করে এখানে আপনাকে বলতে হবে ওই যে অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটা কতটুকু থাকবে, থুইরেল পার্সেন্টেজ কত থাকবে, তার সাইজ কত থাকবে। তো এটা আসলে নিজের কাস্টমাইজেশনের বিষয়, এখানে আসলে আপনি পারফেক্ট মানের জন্য কাস্টমাইজ করতে হবে। সিম্পলিফাই ডিটেলস এগুলো আপনার মতো করে ওকে করে দেবেন। ব্রাশের সাইজটা একটু বেশি বড় হয়ে, আমি একটু কাজ করি, এই টুলসটাকে বাইরে নিয়ে আসি। ব্রাশের সাইজটা আমি একটু 50-50 করে দিচ্ছি, 50-50। এই এখন আমি এই যে এখানে এসে একটা ক্লিক করবো জাস্ট, এই দেখেন একটা ক্লিক করলেই ওরকম একটা ডিজাইন চলে আসবে, একটা ক্লিক। আর যদি একটা ক্লিকে না হয় তাহলে একটু ক্লিক করে চেপে ধরবেন, এই যে চেপে ধরবেন, বা দুইটা ক্লিক করবেন এইভাবে। অথবা আপনি যদি চান প্রত্যেকটা একটু চেপে ধরবেন, এই বুঝবেন নিজে, একটু বুঝবেন, এমনিতেই বুঝবেন। এটা একটা ধরতে হবে, একটা না ধরলে আবার নষ্ট হয়ে যায়। সবগুলাই দিলে আবার খ্যাত লাগবে আসলে সবগুলা দিলে ভালো লাগবে না। এখন উল্টা যদি চান তাহলে উল্টা করে নেবেন, যেভাবে চান সেভাবে করে নেবেন। আমি জাস্ট একটা সিম্পল দেখাইলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করি, আগেরটাও রাখি, এটাও রাখি, এই এই দুইটাই রাখলাম, দুইটাই রাখলাম বোঝার জন্য। এখন আপনি এটাকে খুব সুন্দর করে সাজাতে পারেন, কন্ট্রোল এস দিয়ে সেভ। এবার আমাদের যে ব্যাকগ্রাউন্ড ছিল এখানে, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, নিচে পাঠিয়ে দিচ্ছি, অ্যারেঞ্জ করছি, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। দেন আপনি আপনার মতো সাজিয়ে নেন। এইটা কি বাইরে রাখছি, রেখে এইটাকে সাজাচ্ছি ছোটো করে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম এখানে আমি। এখন এইটা তো এখানে কালারের সাথে কালার ফুটছে না, তাহলে কি করব? এইবার একটা টুইস্ট দেখাবো। এবার টুইস্ট হচ্ছে এই যে এখানে দেখেন, এটার বর্ডারের বাইরে একটা কালার আছে। আচ্ছা, আমাদের এই লিঙ্কটাও শেষ হয়ে যাচ্ছে, আমরা আরেকটা লিঙ্ক দিচ্ছি। আমরা শুরু করে দিই, এটাই ছিলাম। তো এখানে ক্লিক করলাম, এটা যদিও চেকন একটা ফন্ট, তারপরও আমি দেখাচ্ছি, চেকন ফন্ট বলবো না, চেকন ডিজাইন। তারপর আমি দেখাচ্ছি, গ্রুপ করলাম। এরপর আমরা চলে যাব, এটাকে নিয়ে আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্টে চলে যেয়ে আমরা এখান থেকে আসবো পাথ, অফসেট পাথ। অফসেট পাথে এসে এই যে যতটুকু আমার মানে এইরকম যতটুকু লাগবে ততটুকু আমরা এই যে এরকম কাভার করে দেব। এই কাইন্ড অফ এরকম টাইপের। এরপর এটাকে ওকে করে দেবো, করে আমরা চলে যাব পাথফাইন্ডারে। পাথফাইন্ডার গিয়ে প্রথমে আমরা কি করব, মার্জ করব, তারপর আমরা কি করব, ইউনাইট করব। তাহলে এই যে দেখেন পুরোটা ফিল আপ হয়ে গেল। এখন এটাকে আমরা নিচে পাঠাবো, যে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে নিচে, অথবা আমরা শর্টকাট দেব। তো আমি শর্টকাট দিয়ে নিচে পাঠাচ্ছি, এটাকে ধরে একবারে নিচে থেকে আনগ্রুপ করে নিচ্ছি, দেন একবারে নিচে পাঠিয়ে দিচ্ছি। এই যে এখন এটাকে সাদা কালার দিয়ে দিই। সো নাও এখন দেখেন, এখন কিন্তু ফুটে গেল। আপনি এটাকে নিজের মতো, সাদা কালার আসে না, এই যে দেখেন সাদা কালার বলতে এখানে যেহেতু আমরা ওই যে ই কালার ব্যবহার করছি, ইয়েলো আর হচ্ছে সাদার মাঝখানে একটা কালার নিয়ে ওকে করে দেবো বাই ব্যাকগ্রাউন্ডে। এই ভদ্রলোক আবার নিচে পড়ে গেছে, ঘটনা কি, লেয়ারে যেতে হবে, লেয়ারে যাই, লেয়ারে গিয়ে
এই যে নিচে এখানে আছে, সেখানে যে দেখতে হবে, এর নিচে পড়ে গেছে, এটার মধ্যে আছে, এটাকে উপরে নিয়ে আসতে হবে। ও কালারই চেঞ্জ হয়ে গেছে। এই আর কি, দুইটাকে দিয়ে দিলাম। আচ্ছা এটাকে, এটা আর এটা জয়েন করি, সেই দুইটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে মার্জ ইউনিট, তাহলে আবার মাঝখানে একটা থাকবে না। আচ্ছা এটা যেভাবে আছে সে টাইম নষ্ট না করে এই যে এভাবে প্লেস করে নিলাম। আই থিঙ্ক সাদাটা বেশি ভালো ফুটতেছিল। এই আমরা চাইলে এটাকে আরেকটু ইন্টারেস্টিং করতে পারি। এটাকে ধরেন এই পয়েন্টগুলোকে রাউন্ড রাউন্ড করে নিতে পারি। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো, এগুলোকে একটু রাউন্ড করে দিচ্ছি আমি, এগুলোকে জাস্ট একটু রাউন্ড করে দিচ্ছি, যেহেতু বাকিগুলো রাউন্ড, এগুলো একটু রাউন্ড করে দিলাম বোঝার জন্য। তো এখন এইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে আবার অফসেট পাথে আসতে পারি। এবার এটাকে একটু ছোট করে দিতে পারি, দিয়ে ওকে করে দিতে পারি একটু ছোট করে। দেন আমরা আরেকটা কালার দিয়ে দিতে পারি, ডার্ক কালার দেখি। তারপরে এটাকে আরেকটু মডিফাই করব। এরপর এটাকে নিয়ে অবজেক্ট অফসেট পাথ আবার আসতে পারি। এবার আরেকটু ছোট করে দিব, বেশি না, একটু ছোট করে দিব, দিয়ে এখানে এটাকে আবার হোয়াইট কালার করে দিতে পারি। সো তাহলে এবার এটাকে একটু উপর উঠাই দিই, একটু 3D ফিল চলে আসবে। এটাকে একটু নিচে নামিয়ে দিই, দেখেন একটু 3D ফিল চলে আসলো। মানে এটা আপনার উপরে আপনি নিজের মতো করে দিবেন, এটা ধরা বাঁধা আসলে নিয়ম নেই যে আপনি কেমনে করবেন। তো এভাবে করে দিলেন। এরপরে আরও সৌন্দর্যের বিষয় আছে, আর যদি না চান ওই একটা দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। তো তাহলে এইটা আমরা তাহলে এইভাবে প্রেজেন্ট করতে পারি। মোটামুটি আমাদের একদম অলমোস্ট কাছাকাছি চলে আসছি আমরা ক্লাসের। আরেকটা জিনিস দেখে শেষ করবো। আপাতত এইটা কীভাবে হয় বুঝতে পারছেন, জাস্ট এখান থেকে কাটতে হবে, আর এইটা তো এখন তৈরি করতে হবে না, কোনো ইস্যু না, আমি জানি। তো এই হচ্ছে বিষয়। তাহলে মোটামুটি আমরা আমাদের অনেক লং পথ পাড়ি দিয়ে আমরা এখানে চলে আসছি। তো আমি এগুলোকে ছোট করে এখানে একটা দিয়ে দিই ঈদ মুবারক, এটাকে দিয়ে দিই এখানে ঈদ মুবারক। সো এই তো আমরা মোটামুটি আমাদের যেই টাইপোগ্রাফির যে বিষয়গুলো ছিল আমি নিজেই আপনাদের করে দেখাইলাম, যতগুলো করে দেখাইলাম এতগুলো একটা ক্লাসে আপনারা কখনোই করতে পারবেন না। এটা আসলে সবচেয়ে বড় কথা, করে দেখানো পসিবল না। তারপর যতটুকু পারছি দেখাইছি, আরও অনেক কিছুই চাইলে দেখানো সম্ভব 4-5টা ক্লাস দিলে। তো এখন আমি একটু ফার্স্ট আপনাদের একটু ওপেন টাইপ ফন্টের ব্যাপারে একটু কথা বলে শেষ করব, 5 মিনিট। ওপেন টাইপ ফন্টগুলো কি? সো আমি আপনাদের যে ফন্টের ফোল্ডার দিয়েছিলাম, মনে আছে কি না আমি জানি না, তারপরও দেখাই ফার্স্ট ক্লাসে। আচ্ছা প্রফেশনাল যে ফন্টটা দিয়েছিলাম, ফন্ট প্রফেশনাল ফন্ট, এই ফন্টের মধ্যে দেখবেন ওপেন টাইপ নামে কিছু ফন্ট আছে, দিয়ে দিয়েছিলাম, ওইখান থেকে ইনস্টল করে নেবেন। সো করে নিয়ে আমরা এইখানে আসি, দেখেন একই জিনিস আমি কত সুন্দরভাবে আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাচ্ছি। দেখেন ওপেন টাইপ ফন্ট মানে ওপেন টাইপ, একটা হচ্ছে টেক্সট টাইপ, টাইপফেস, টিটিএফ থাকে, একটা ওটিএফ থাকে, সেগুলো ভিন্ন। কিন্তু ওটিএফ যেগুলো আছে ওগুলো ইনস্টল করবেন, OTF. সো এখানে যদি আমি ধরেন ঈদ লিখি, EID, ঈদ মুবারক যাই বলেন। এবার আমি এইটাকে কয়েকটা ফন্টে আমি এটাকে কনভার্ট করে নিচ্ছি, ধরেন 1 2 3 4টা। এখন এইটা নর্মাল ফন্ট, আমি জাস্ট বোঝার জন্য এটাকে নর্মাল একটা ফন্ট এইখানে রেখে দিচ্ছি, জাস্ট যেন আপনারা বুঝতে পারেন। ধরেন এইটাই বুঝতে পারার জন্য আমি এইখানে জাস্ট রেখে দিলাম, এটা নর্মাল। এইবার আমরা ওপেন টাইপ ফন্টে কি পাগলামি করতে পারি। সো কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করলে আমরা টেক্সটের পুরো প্রপার্টিস পাই। এখান থেকে এই যে ওপেন টাইপ ফন্ট নামে একটা ফন্ট আছে, এখান থেকে এই ফিগার আউট আছে, লিগারেচার, এই বিষয়গুলো আছে, হ্যাঁ, অল্টারনেটিভ, স্টাইলিস্টিক, এগুলো নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে, দেখে নেবেন। তা আমি এখান থেকে মুয়ার নামে একটা ফন্ট আছে, এগুলো ওপেন টাইপ। একটা আছে রাফ, একটা হচ্ছে নর্মাল। তো রাফটা, এই যে রাফটা হচ্ছে এরকম একটু ছেঁড়া ফাটা এরকম ইফেক্ট আসবে। তো ধরেন একটা রাফটা দিয়ে দেখেন, সো এটা নর্মাল। এরপর হচ্ছে ধরেন ক্যাম্পার আছে, একটা ক্যাম্পার নিলাম, এগুলো সবই নর্মাল ফন্ট আসে। তারপরে দেখবেন খেলাটা শুরু হবে। এরপরে আর কোনগুলো দেখব? আচ্ছা আরুন আছে একটা, আরুন স্ক্রিপ্ট, এটা দেখি। এরপরে একটা দেখবি গ্ল্যামার একটা আছে,
গ্ল্যামার অ্যাবসলিউট, মানে আমার কাছে যেগুলো কালেকশনে আছে, আমার নাম মন আছে যেগুলো, সেগুলো দিলাম। এখন দেখেন মেইন কাহিনীটা কোথায়। ওপেন টাইপ ফন্টের একটা গুণ হচ্ছে, আপনি যদি টাইপ থেকে গ্লিপসে যান, গ্লিপসের মধ্যে দেখবেন একটা ফন্টের বিভিন্ন ধরনের স্টাইল আছে। এই স্টাইলগুলো আপনি এরকম এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এখান থেকে আমার মতে এখান থেকে আপনি অ্যাপ্লাই না করে আপনি কি করবেন, সরাসরি ফন্টটা সিলেক্ট করবেন। এইভাবে এই ফন্টটা সিলেক্ট করলেই দেখবেন এই যে নিচে আসলেই দেখবেন এই যে একটা এক্সট্রা অপশন আসে। এখান থেকে আপনি আপনার মতো এডিট করেন। যেমন আমি ধরেন ডিটা ধরেন, ঈদটা এইভাবে থাকুক সাপোজ, দেখি এটাকে দিলে এভাবে, না এটা দূরে চলে যায়, সো ঈদটা এইভাবে ধরেন। মোবারকের এমটা ধরেন আমি এই দিলাম, ইউটা এইভাবে দিলাম, এটা ধরেন এটা দিলাম এইভাবে, আর কি এটা করে দিলাম এইভাবে। নাওসি দেখেন মুহূর্তের মধ্যে আমার ফন্টটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, আমার কিচ্ছুই করতে হয় না। ওপেন টাইপের এই স্টাইলের কারণে আমি নিজে থেকে এটাকে একদম স্টাইল করে ফেলতে পারলাম। দেন এইটাকে দেখেন এখানে বিভিন্ন ধরনের আছে, এইটা দিলাম, আইটাকে আবার চেঞ্জ করে নেওয়া যাবে, ডিটা এই ধরেন আমি ডিটাকে দিলাম বা এইভাবে দিলাম, এমটা এই ধরেন এমটা এইভাবে দিলাম, ইউটা কিভাবে দিবেন, এগুলো সব এখান থেকে আপনি করতে পারবেন। ইউটাকে ধরেন আমি ঠিক করে দিচ্ছি, এই করে দিলাম, এমটা এইভাবে দিলাম, এটাকে ছোট করে এটাকে ধরেন এই করে দিলাম। নাও সি দেখেন এইটা কি ডিফারেন্ট করে ফেলতে পারলাম, ডিফারেন্ট হয়ে গেল। এবার আসেন এই দেখেন এক ধরনের, এই কেটা ধরেন, এই দেখেন ডিফারেন্ট হয়ে গেল, এখন দারুণ একটা ফন্ট হয়ে গেছে, স্টাইল হয়ে গেছে ডিফারেন্ট। এটা আবার দেখেন এইটা দিতে পারেন। এখানে আবার ফন্টটা এটা ভেঙে আমরা একটু আলাদা করে দেবো না, কারণ এটাকে আপাতত এইভাবে দিচ্ছি, এই দিলাম, আর একটাকে এই দিলাম, আর কেটাকে দিয়ে দিলাম এই। সো নাও সি দেখেন এইটা ডিফারেন্ট হয়ে গেল। এখন এটাকে ওই যে এটা ভেঙে গেছে, তো এটাকে রাইট ক্লিক করে আমরা কেটা আউটলাইন করতে পারি, করে এটাকে আমরা জানি এটাকে ধরেন আমরা এই যে এখানে ডাবল ক্লিক করে এই এটাকে উপরে উঠাই দিতে পারি, বা এখানে এরকম করে দিতে পারি, এটা ডিফারেন্ট হয়েছে। বা এটাকে কেটে আলাদা করেও দিতে পারি, যে এখানে যে ছিল এটুকু কেটে আমরা আলাদা করে দিতে পারি। তাহলে একটা কাজ করতে পারি, এটাকে আনগ্রুপ করতে পারি, করে যে এখানে এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথে যেতে পারি, একটু বাড়িয়ে দিতে পারি মানটাকে, একটু বাড়িয়ে দিতে পারি। দেন এইটা যেটা আছে এটাকে আরেকটু উপরে উঠাই দিই, অ্যান্ড দেন এইটা আর এইটা দুইটাকে সিলেক্ট করব, করে শেপ বিল্ডার টুলস দিয়ে কেটে দিচ্ছি। এই একটা ডিফারেন্ট লুক চলে আসলো। হ্যাঁ, আর একটা ফন্ট আছে, যদি আমি এখানে লিখি যেমন ভ্যালেন্টাইন, বা আমি যদি মুবারকই লিখি, ঈদ মুবারকই থাকুক, ওই ভ্যালেন্টাইন না যাই। এই ফন্টটার নাম হচ্ছে ভ্যালেন্টাইনই, ফন্টটার নাম ভ্যালেন্টাইন। সো এখানে দেখবেন ঈদ মুবারকের এই যে এটার আবার এই গ্লিপসের মধ্যে গেলে দেখবেন টাইপ গ্লিপস, এটার মধ্যে গেলে দেখেন এই যে কত ধরনের স্টাইল আছে। তো যদি আমি ছোটো হাতের নিই, দেখেন ছোটো হাতের নিলাম, এখন এখানে কত ধরনের স্টাইল আছে। এই যে আপনি কত ধরনের স্টাইল এখানে দিতে পারবেন, এই দেখেন চলে আসছে। আপনি চাইলে এটাকে এই পাশে দিতে পারেন, এই যে তো আমি বাকিগুলো ডিলিট করে দেবো। এই পাশে এটা চলে আসলে এবার ডিএর আছে এরকম আবার, ঠিক আছে। আমি যদি ধরেন কেটা চিন্তা করি, এখানে খুঁজতে হবে কেটা কই, এই যে এই যে চলে আসলো। দেখেন এগুলো হচ্ছে গ্লিপসের দারুণ ইফেক্ট, দারুণ ইউজ। এইভাবে আপনি চাইলে বাংলাতেও কিছু ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি এইভাবে লিখি শুভেচ্ছা,
শুভেচ্ছা। 3টা ফন্ট দিয়ে দেখাচ্ছি জাস্ট। এটাকে নিলাম, এখানে ধরেন লি আলিনুর উল্লাস, একটা ফন্ট, তারপরে একটা ফন্ট ধরুন, আর একটা ফন্ট ধরুন আদর দিলাম। এখন এই 3টা ফন্টের সামনে আমরা কিছু অ্যাড করব, ধরেন এই সামনে। তো আমরা যাচ্ছি টাইপ থেকে গ্লিপস। প্রত্যেকটা ফন্টের, বাংলা ফন্টের এখানে মাত্রালতা নামে একটা বিষয় আছে, মাত্রালতা। তো এই মাত্রালতাগুলো আপনার অ্যাড করতে পারবেন। এই দেখেন এই মাত্রালতা, তো এগুলো আপনার সরাসরি ওখান থেকে কপি করে এনে, ওয়েবসাইট থেকে কপি করে এনে বসান, যে এখান থেকে এভাবে বসান। প্রত্যেকটা ফন্টের জন্য মাত্রালতা আছে যে গ্লিপসের মধ্যে। দেখেন খুব সুন্দর হয়ে গেছে এখন। তো তাহলে আমরা বাসায় গিয়ে এই যে যা জিনিস আমি করালাম সেই জিনিসগুলো আপনাদের হুবহু করতে হবে। কারণ আমি নিজে কষ্ট করে এই জিনিসগুলো, রিসোর্সগুলো কিন্তু আপনাদের জন্য রেডি করে রাখি। আপনাদেরকে জাস্ট দেখাবো বলে আমি গুগল থেকে এনে এদিক সেদিক করে একটা দিয়ে দেখাইতে পারতাম। এই যে লং টাইম ক্লাস করবেন বাসায় বসে, এটার জন্য ইফেক্টিভ হয়, যার কারণে এত কিছু এত দেখাইলাম। আর একটা দুইটা দেখাইলে আনাফ হয়ে যেত। তো আমি স্যাম্পল এরকম দিয়ে দিব আপনাদেরকে, আপনারা এগুলো ট্রাই করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো, আপনারা ফাঁকিবাজি করেন না। যারা করতেছেন বাসায় তারা তো করতেছেন, যারা করতেছেন না তাদের কাছে রিকোয়েস্ট রইল, সময়টাকে হেলা করিয়েন না। মানে অবহেলায় ফেলিয়ে এই যে আমাদের যে ক্লাসের যে মূল বিষয়বস্তুটা বা উদ্দেশ্য যেটা ছিল, নাহলে আমি 3 দিন করে দিয়ে দিতে পারতাম, ভাই আপনারা করলে করেন, না করলে নাই, 10টা থেকে করেন, এই কোনো রকম এসে আমি শেষ করে দিতে পারতাম। তো আমার উদ্দেশ্য এটা না, আপনারা ইফেক্টিভ কিছু নেন। সো এই ইফেক্টিভ জায়গা থেকে দেখেন, সেই 10টা থেকে শুরু করছে, অলমোস্ট 2 ঘন্টা 10 মিনিট ক্লাস হয়ে গেছে। 1.5 ঘন্টার ক্লাসের জায়গায় 1.5 ঘন্টা ক্লাস, আমি 1 ঘন্টা 20 মিনিট কথা বলে ক্লাস ছেড়ে দিতে পারতাম, সেখানে 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে ক্লাস। তো আমি আপনাদেরকে ইফোর্ট দিচ্ছি, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কোয়ালিটিফুল কিছু বের করেন, ঠিক আছে? তো আজকে ক্লাসটা আপাতত এইখানেই আমরা অফ রাখছি, ক্লাসে রেকর্ড অফ করে দিচ্ছি। ইনশাল্লাহ আবার আগামী শুক্রবার ক্লাসে দেখা হবে। তো এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আমরা নিতে পারি।